এক গভীর রাতে কয়েক কোটি টাকার বাংলোতে এক ক্ষমতাবান কোটিপতি বিক্রম সিং ঘুমের ভান করছিল, কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য নয়। সে একটা ৬ বছরের বাচ্চার জন্য ফাঁদ পাচ্ছিল, যে ছিল তার সদ্য কাজে নিযুক্ত হওয়া দরিদ্র গৃহকর্মীর মেয়ে। সিন্দুক ঘরটা সামান্য খোলা ছিল, যার ভেতরে পাহাড়ের মতো নগদ টাকা রাখা ছিল। এক কঠিন চ্যালেঞ্জ, যা কোনো গরিব বাচ্চার পক্ষে উপেক্ষা করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু যখন সে সামান্য চোখ খুলে দেখল, তখন সে স্তম্ভিত হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে একটা বাচ্চা এমন কাজ করতে পারে, এবং সেই মুহূর্ত থেকে তার জীবন চিরতরে বদলে গেল। সিং কর্পোরেশনের ১৫ তলায় অবস্থিত অফিসে যখন ঘড়িতে রাত ৯টা বাজল, তখন দিনের বেলায় কোলাহলপূর্ণ সেই জমকালো পরিবেশ এখন হলুদ আলোয় ঢাকা পড়েছিল, যা একটা বিশাল কাঁচের টেবিলের ওপর পড়ছিল, এবং তার ওপর গাঢ় বাদামি রঙের ডিরেক্টরের চেয়ারে বসে থাকা এক নীরব মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। বিক্রম সিং, যাকে একসময় রিয়েল এস্টেট জগতের নিষ্ঠুর শার্ক বলা হতো, চুপচাপ বসেছিল। তার চোখ দুটো আধখোলা ছিল, এবং সে ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। ঘুমের ভান করছিল, কিন্তু আসলে সে প্রায় পলক না ফেলে দেখছিল। তার টেবিলের পাশে রাখা সিন্দুকটা সম্পূর্ণ খোলা ছিল, যার ভেতরে প্রায় ৫ কোটি টাকার বিপুল নগদ অর্থ ছিল। সব আসল নোটগুলো বান্ডিলে রাখা ছিল, যার মধ্যে ৫০০ টাকার নতুন নোট দেখা যাচ্ছিল। কোনো সুরক্ষার তালা নেই, কোনো নিরাপত্তা রক্ষী নেই। সবকিছু একটা মিষ্টি ফাঁদের মতো পাতা হয়েছিল। এটা কোনো মজা ছিল না, এটা ছিল একটা পরীক্ষা। এই পরীক্ষাটি বিক্রম সিং ১ সপ্তাহ ধরে তৈরি করেছিল, যার মধ্যে ছিল গোপন ক্যামেরা, টেবিলের নিচে রেকর্ডার এবং নিরাপত্তারক্ষীকে চুপচাপ নির্দেশ দেওয়া হয়েছিল যে অস্বাভাবিক কিছু দেখলেও হস্তক্ষেপ না করতে। সে জানতে চাইছিল যে এই পৃথিবীতে কি কোনো সৎ মানুষ বাকি আছে। যখন তার ভাইস প্রেসিডেন্ট, যাকে সে নিজের ভাইয়ের মতো মনে করত, ঠিকাদারদের সাথে যোগসাজশ করে প্রায় ২৫ কোটি টাকা তজরুপ করে বিদেশে পালিয়ে গেল, তখন বিক্রম সিং প্রায় সবার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তার ঘনিষ্ঠ সহকারী গোপনে কোম্পানির নথি বাইরে পাঠাচ্ছিল, এমনকি তার ব্যক্তিগত আইনজীবীও সম্পত্তির নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যাচ্ছিল। সে কাউকে কিছু বলেনি, কিন্তু ভেতর থেকে সে ভেঙে পড়েছিল। যখন কোনো ব্যক্তি ধন সম্পদের শিখরে পৌঁছে যায়, তখন তার কাছে কেবল বিশ্বাসই বাকি থাকে, এবং যখন সেটাও হারিয়ে যায়, তখন মানুষ একটা চলমান লাশে পরিণত হতে পারে, ঠিক যেমনটা বিক্রম সিং বাঁচছিল। কাঁচের দরজাটা ধীরে ধীরে খুলল, এবং নীল পোশাক পরা একজন মহিলা নীরবে ভেতরে ঢুকল। তার পেছনে প্রায় ৫-৬ বছরের একটি বাচ্চা মেয়ে ছিল, যার পিঠে একটা ছোট ব্যাগ ছিল এবং হাতে একটা রং করার বই। নমস্কার সিকিউরিটি আঙ্কেল। নিরাপত্তা ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার সময় হলঘরে বাচ্চার নরম কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। মায়া, রাতের শিফটে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী, এখানে ১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিল। HR বিভাগের মিরাজি এবং রামলালজি নামের বৃদ্ধ গার্ড ছাড়া কেউ তার দিকে মনোযোগ দিত না, যারা মাঝে মাঝে তার মেয়ে প্রিয়াকে একটা করে টফি দিত। কেউ জানত না যে সে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিল, একটা ছোট বইয়ের দোকান খোলার স্বপ্ন দেখেছিল, কিন্তু পরিবারের ট্র্যাজেডি সবকিছু কেড়ে নিল। যখন তার স্বামী, যাকে সে তার জীবনের একমাত্র ভালোবাসা বলত, জানতে পারল যে সে গর্ভবতী, তখন সে তাকে ছেড়ে চলে গেল, একটাও কথা না বলে, ১ পয়সাও না দিয়ে। তারপর থেকে মায়া একাই তার মেয়েকে বড় করেছে। সে সিঙ্ক কর্পে রাতে কাজ করা শুরু করল, কারণ বেতন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, এবং যদি সে শান্তি বজায় রাখত, তবে তার মেয়েকে সাথে আনার অনুমতি ছিল। দিনে সে অনলাইনে জিনিস বিক্রি করত, এবং রাতে একটি ধুলোর কণা না ফেলে পরিষ্কারের কাজ করত। সে কখনো সাহায্য চায়নি, কখনো দান নেয়নি। সে তার মেয়েকে শিখিয়েছিল যে আমরা গরিব, কিন্তু আমরা অসৎ নই। যদি আমরা সততার সাথে বাঁচি, তবে আমরা মাথা উঁচু করে চলতে পারি। আজ রাতেও প্রতিদিনের মতো মায়া লবি থেকে পরিষ্কারের কাজ শুরু করল, তারপর কনফারেন্স রুমের সারি, এবং শেষে চেয়ারম্যানের অফিস। তার কাজে অভ্যেস হয়ে গিয়েছিল, রাতের এয়ার কন্ডিশনারের ঠান্ডা আর সেই গভীর নীরবতার, যেখানে কেবল গ্রানাইটের মেঝেতে মোছার শব্দ শোনা যেত। প্রিয়া তার ব্যাগটা ঘরের এক কোণে রাখল, তার রং করার বই বের করল, এবং বরাবরের মতো এক কোণে চুপচাপ বসে পড়ল। কিন্তু আজ কিছু আলাদা ছিল। বাচ্চাটি প্রচুর টাকা দেখল, তার চোখ গোল হয়ে গেল। একটা বিশ্বজাত রেকর্ডবাজ যেন ছিল রূপকথার গল্পের মতো লাগবে। সে চুপচাপ কাছে এলো, সিন্দুকের ভেতরে উকি মারল। সে হাত দিল না, স্পর্শ করল না, শুধু দেখছিল। তারপর কয়েক সেকেন্ড পর সে চারপাশে দেখল। তার ব্যাগ থেকে একটা ছোট থলি বের করল, যেটা তার মা অনলাইন অর্ডার থেকে পাওয়া খুচরো টাকা রাখার জন্য ব্যবহার করত। বাচ্চাটি থলিটা খুলল এবং সিন্দুকের মধ্যে রাখা নোটগুলো সাজানো শুরু করে দিল। এটা কি?
মা বলে যে টাকাকে ঠিক করে রাখতে হয়, প্রতিটি নোটকে তার জায়গায় থাকতে হয়, তবেই তার কদর হয়। সে নিজে নিজে ফিসফিস করল। সে প্রতিটি বান্ডেল মূল্য অনুযায়ী সাজালো, প্রতিটি নোটের কিনারা ঠিক করল এবং সেগুলোকে আরও সুবিন্যস্ত করার জন্য জড়ো করল। একটিও নোট বের করল না, ব্যাগে রাখল না, শুধু সেগুলোকে সাজালো, ঠিক ততটা সাবধানে যেমনটা সে পুতুল সাজাতো। এদিকে বিক্রম সিং, যে তখনও চোখ বন্ধ করেছিল, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। তার জায়গা থেকে তার চোখের পাতার মাধ্যমে সে বাচ্চাটির প্রতিটি নড়াচড়া স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে তার প্রতিটি ফিসফিসানি শুনতে পাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য সেই বাচ্চাটির চোখে একটা দীপ্তিও দেখল, যেখানে লোভ ছিল না, চুরি ছিল না, শুধু ছিল নিষ্পাপতা এবং পবিত্রতা। আঙ্কেল, আপনি কি ঘুমোচ্ছেন? বাচ্চাটি ধীরে ধীরে জিজ্ঞেস করল, কিন্তু কোনো উত্তর পেল না। ঠিক তখনই মায়া ঘরে ঢুকল, যে দরজা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছিল। প্রিয়া, তুমি কি করছো? কারো জিনিসপত্র হাত দেবে না? কিন্তু মা, বাক্সের টাকাগুলো বাঁকা ছিল, আমি সেগুলোকে ঠিক করে দিয়েছি, কিছু নেইনি। মায়া সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার মেয়েকে টেনে নিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মা, আমি কোনো ভুল করিনি, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম, প্রিয়া ধীরে ধীরে বলল। বিক্রম সিং এই সময় তার চোখ শক্ত করে বন্ধ করল। সে একটা ঢোক গিলল, কিছু বলল না, নড়লও না। শুধু তার হৃদয়, যা বছরের পর বছর ধরে পাথর হয়ে গিয়েছিল, প্রথমবারের মতো ধীরে ধীরে ধড়কে উঠিল। সেদিন রাতে সে ঘুমোয়নি। সে ঘরের ক্যামেরার ভিডিও দেখছিল। বাচ্চাটির টাকা গোছানোর দৃশ্যটা বারবার দেখছিল, যেখানে এক মুহূর্তের জন্য দ্বিধা বা অসততা ছিল না। সে সেই চিঠিটা খুলল, যা তার সেক্রেটারি আজ দুপুরে টেবিলের উপর রেখেছিল। একজন সেলস ডিরেক্টরের পদত্যাগ, কারণ সে একটা জমি চুক্তিতে যথেষ্ট কমিশন পায়নি। সে সেই চিঠিটা নামিয়ে রাখল এবং স্ক্রিনে থেমে থাকা একটা ছোট বাচ্চার ছবি দেখল, যে ধাঁধার মতো নোটের বান্ডিল সাজাচ্ছিল। এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো বিক্রম সিং নিজেকে জিজ্ঞেস করল, আমি কাদের উপর ভরসা করছি এবং কাকে আমি অজান্তে হারিয়ে ফেলেছি? বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং তার হৃদয়ে বিশ্বাসের একটা দরজা, যা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, এই মাত্র সামান্য খুলল। পরের দিন সকালে মুম্বাইয়ের এক চালে তাদের ২০ বর্গমিটারেরও কম ছোট ঘরে জানালার ফাটল দিয়ে সূর্যের আলো পুরনো ফ্যাকাশে পর্দায় পড়ছিল। মায়া খুব ভোরে উঠে গিয়েছিল, যদিও আগের রাতে সে খুব কম ঘুমিয়েছিল। প্রিয়া তখনও গভীর ঘুমেছিল, তার টেডি বিয়ারকে শক্ত করে ধরে, যার একটা কান ছিঁড়ে গিয়েছিল। সেই ছোট্ট মুখটা তার হৃদয়কে গলিয়ে দিত। প্রতিবার যখন সে তার মেয়েকে ঘুমন্ত দেখত, তখন সে আরও একটা দিন কাটানোর আরও একটা কারণ খুঁজে পেত। মায়া এক প্যাকেট ইনস্ট্যান্ট কফি বানালো এবং ধীরে ধীরে চুমুক দিতে শুরু করল। গত রাতে সামান্য আর কিছু হলেই সে সব কিছু হারিয়ে ফেলত। সে ভালো করেই জানত যে মিস্টার সিং ঠিক সেই সময় জেগে উঠলে কি হতো, যখন বাচ্চাটি সিন্দুকের পাশে দাঁড়িয়েছিল। শুধু একটা ভুল বোঝাবুঝি, আর তার জীবন সেখানেই শেষ হয়ে যেত। গরিবদের কেউ বিশ্বাস করে না, এই কথাটা সে অন্য যে কারো চেয়ে ভালো জানত। কিন্তু না, মিস্টার সিং কিছু বলেননি, কোনো প্রতিক্রিয়া দেননি, একটাও বকাঝকা করেননি। এমনকি যখন সে মাথা নিচু করে ক্ষমা চাইল এবং তার মেয়েকে ঘর থেকে টেনে এমনভাবে নিয়ে গেল যেন পালিয়ে যাচ্ছে, তখনও তিনি চুপচাপ বসে রইলেন, চোখ আধখোলা, একটা মূর্তির মতো। সে বুঝতে পারছিল না যে খুশি হবে নাকি চিন্তিত। মায়া মামের সেই ছোট্ট ভাড়া করা ঘরের চারপাশে তাকালো। একটা ছোট ইলেকট্রিক স্টোভ, একটা পুরনো ফোল্ডিং টেবিল যা ছিল প্রিয়ার পড়ার জায়গা, নুডলসের বাক্স দিয়ে তৈরি একটা ঘরোয়া বইয়ের তাক, এবং একটা আলমারি যার কবজা ভেঙে গিয়েছিল এবং সে সেটাকে একটা তার দিয়ে বেঁধে রেখেছিল। মা ও মেয়ের জীবন এমনই ছিল, সাধারণ, গরিব, কিন্তু পরিচ্ছন্ন। সিংকর্পে রাতের শিফটের পর প্রতি সকালে সে ১ ঘন্টার জন্য ঘুমাত এবং তারপর তার অনলাইন বিক্রির কাজ শুরু করত। তার কোনো দোকান ছিল না, না কোনো পুঁজি। সে এক পরিচিতের কাছ থেকে জিনিসপত্র নিত, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করত, প্রতিটি অর্ডার হাত দিয়ে প্যাক করত এবং ডেলিভারির জন্য পাঠিয়ে দিত। ভালো দিনে ২০০ টাকা লাভ হতো এবং খারাপ দিনে ক্ষতি। প্রিয়া, তার ছোট মেয়ে, যাকে সে সবসময় বোঝা না মনে করে আশীর্বাদ মনে করত, অবিশ্বাস্যভাবে ভালো ছিল। সে কখনো খেলনার জন্য জেদ করেনি। তার কেবল রং করার বই ভালো লাগত, যা সে প্রায়ই মুদি দোকান থেকে চেয়ে নিয়ে আসত। তার মায়ের পুরনো সঞ্চয় খাতাটিও তার খুব প্রিয় ছিল।
প্রতিবার যখন মায়া সঞ্চয়ের খামে রাখার জন্য খুচরো টাকা গুনত, প্রিয়া তার পাশে বসে মনোযোগ দিয়ে তার মাকে প্রতিটি নোট গোছাতে দেখত। সে জিজ্ঞেস করত, মা, আমাদের এগুলোকে ঠিক করে কেন রাখতে হয়? কারণ টাকা হলো পরিশ্রমের পুরস্কার। আমাদের খুব বেশি নেই, তাই আমাদের এর কদর করতে হবে। তারপর থেকে প্রিয়া কোনো ভাঁজ করা বা ছেঁড়া নোটকে ঠিক করে রাখার অভ্যেস করে নিল। এই অভ্যেসটি যা ছোট মনে হতো, সেটাই ছিল যা আগের রাতে একটা অপ্রত্যাশিত মোড় এনে দিয়েছিল। ফোনের ঘণ্টা বাজল। একটা অর্ডার ছিল। মায়া তাড়াতাড়ি ঠিকানা লিখল। প্রতিটি প্যাকেটে একটা ছোট কাগজ লাগিয়ে দিল। এরই মধ্যে প্রিয়া উঠল, চোখ ডলল এবং বলল, মা, গতকাল চেয়ারম্যান আঙ্কেল তোমাকে বকেছিলেন? না সোনা, তিনি কিছু বলেননি। তাহলে কি তিনি আমাকে টাকা ঠিক করতে দেখেছেন? মায়া থেমে গেল। সে নিজেও জানত না, কিন্তু তার মনে হলো যে হ্যাঁ, যেভাবে তিনি চুপচাপ বসেছিলেন সেটা স্বাভাবিক ছিল না। হতে পারে তিনি দেখছিলেন, হতে পারে সবকিছু এখনও শেষ হয়নি। সে ঝুঁকে তার মেয়ের চুলে হাত বুলিয়ে দিল। প্রিয়া, তোমার মায়ের কথা মনে আছে তো? হ্যাঁ, যে জিনিস আমাদের নয় সেটাকে হাত দিতে নেই, সেটা যত সুন্দরই হোক না কেন। কেউ দেখুক বা না দেখুক, কখনো না। খুব ভালো মেয়ে। মায়া তার মেয়েকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে সে স্পষ্টভাবে অনুভব করল যে যদিও সে গরিব ছিল, কিন্তু তার হৃদয় গর্বে উঁচু ছিল। সেই দুপুরে যখন সে শেষ অর্ডারটা ডেলিভারি করল, তখন মায়া HR হেড মিরাজির কাছ থেকে একটা বার্তা পেল। আমি মীরা বলছি, চেয়ারম্যান সাহেব তোমাকে সন্ধে 5:30টায় অফিসে ডাকছেন। কোনো গুরুতর ব্যাপার নয়, চিন্তা করো না। মায়া বার্তাটা বারবার পড়ল। তার হৃৎপিণ্ড দ্রুত ধড়ক ছিল। মিরাজির আশ্বাস কোনো সাহায্য করল না। সে সব দিক দিয়ে চিন্তিত ছিল। তারা কি ক্যামেরা দেখে ফেলেছে? তারা কি তার মেয়ের কাজকে ভুল বুঝেছে? তাকে কি চাকরি থেকে বরখাস্ত করা হবে? বিকাল 3টের সময় মায়া বিল্ডিংয়ে ছিল। পরিষ্কার পোশাকে প্রিয়াকে রামলালজির সাথে সিকিউরিটি রুমে অপেক্ষা করতে ভুলল না। বৃদ্ধ গার্ড মা মেয়ের অভ্যেস হয়ে গিয়েছিল। চেয়ারম্যানের ঘর খুলল। সেই একই জমকালো ঠান্ডা পরিবেশ। বিক্রম সিং তার টেবিলে বসেছিলেন। তার পেছনে বড় জানালা থেকে আসা আলো তার মুখটাকে আরও রহস্যময় করে তুলছিল। বসো, তিনি বললেন। কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু কঠোর নয়। মায়া বসে পড়ল। তার পিঠ সোজা রাখার চেষ্টা করছিল। তার হাত টেবিলের নিচে শক্ত করে বাঁধা ছিল। আমার তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। জি, সে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল। গতকাল সেই বাচ্চাটি সেই টাকা দেখল। তার প্রতিক্রিয়া কী ছিল? মায়া ঢোক কিনল। সে মিথ্যে বলতে পারত না। সে সিন্ধুকের টাকাগুলো ঠিক করেছিল। তার মনে হয়েছিল যে টাকাগুলো এলোমেলো হয়ে আছে। তুমি তোমার মেয়েকে টাকা সম্পর্কে কি শেখাও? স্যার, আমি তাকে শেখাই যে টাকা খুব মূল্যবান, কিন্তু যেটা নিজের নয় সেটা নেওয়া উচিত নয়, কেউ দেখুক বা না দেখুক। কয়েক সেকেন্ডের নীরবতা। মিস্টার সিং তার চোখের দিকে স্থিরভাবে তাকালেন। তারপর তিনি ড্রয়ার খুললেন, একটা ফোন বের করলেন এবং সেটা চালু করলেন। ক্যামেরার ভিডিও চালানো হলো। প্রিয়ার ছোট্ট ছবি দেখা গেল, যে মনোযোগ দিয়ে নোটের বান্ডিল সাজাচ্ছিল। আমি এই ক্লিপটা কয়েক ডজন বার দেখেছি, তিনি বললেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গিয়েছিল। মায়া ঠোঁট শক্ত করে চেপে ধরল। আপনি জানেন যে আমি মানুষের ওপর কতটা বিশ্বাস হারিয়ে ফেলেছি, তিনি আরও বললেন। আত্মীয়রা বিশ্বাসঘাতকতা করেছে, বন্ধুরা ঠকিয়েছে, ঘনিষ্ঠ কর্মীরা চুরি করেছে, এমনকি যারা বিশ্বস্ত মনে হয়েছিল তাদেরও একটা দাম ছিল। তিনি এক মুহূর্তের জন্য থামলেন। কিন্তু সেই বাচ্চাটির কোনো দাম নেই, কোনো ভান নেই, কোনো মিথ্যা নেই, শুধু একটা ভালো বাচ্চা। মায়া মাথা নিচু করল। তার চোখে জল এসে গেল। আমি কারো দয়া চাই না, আমি শুধু সম্মান নিয়ে কাজ করতে চাই। আমি জানি, এবং তুমি যা পাচ্ছ তার চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য। তিনি উঠলেন এবং জানালার দিকে চলে গেলেন। আজ থেকে আমি তোমার মাইনে বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কাগজপত্রে এটা রাতের শিফটের সমন্বয় হিসাবে দেখানো হবে। তোমাকে জানতে হবে না কেন, আর ধন্যবাদ বলারও দরকার নেই। মায়া উপরে তাকালো। সে সত্যিই আবেগপ্রবণ ছিল। তার মনে হয়নি যে তার দয়ার দরকার আছে, কিন্তু প্রথমবারের মতো তার মনে হলো যে কেউ তাকে স্বীকৃতির চোখে দেখছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাকে ছোট করে দেখেননি। বিক্রম সিং মাথা নাড়লেন। তিনি ঘুরে দাঁড়ালেন যেন তার চোখে কিছু লুকাতে চান, এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তিনি তার ভাঙা বিশ্বাসকে আবার তৈরি করার যাত্রায় প্রথম ইটটি রেখেছেন। সিং কর্পোরেশনের 15 তলায় আলো স্বাভাবিকের চেয়ে আগে জ্বলে উঠেছিল। আজ মিটিং রুমের পরিবেশ অন্য দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল, শান্ত কিন্তু উত্তেজনাপূর্ণ।
সবাই পরিপাটিভাবে বসেছিল। তাদের চোখ ত্রৈমাসিক প্রতিবেদন দেখানো স্ক্রিনের উপর নিবদ্ধ ছিল, কিন্তু আসলে খুব কম লোকই মনোযোগ দিচ্ছিল। টেবিলের এক প্রান্তে ভাইস প্রেসিডেন্ট রাহুল শর্মা একটা প্রকল্পের বিনিয়োগ কার্যকারিতার উপর জোরদার উপস্থাপনা দিচ্ছিল। তার চুল চকচক করছিল এবং তার ইস্ত্রি করা শার্টের আস্তিনের নিচ থেকে রোলেক্স ঘড়ি ঝকঝক করছিল। কর্তৃত্বপূর্ণ স্বরে কথা বলা রাহুল ছিল কোম্পানির সহপ্রতিষ্ঠাতার ছেলে, যে আদেশ দিতে এবং মান্য হতে অভ্যস্ত ছিল। যখন বৈঠক শেষ হল, বিক্রম সিং তখনও কিছু বলেননি। তিনি শুধু ধীরে ধীরে মাথা নেড়ে উঠলেন এবং সরাসরি নিজের ঘরে চলে গেলেন। রাহুল তাকে যেতে দেখল, তার চোখ সামান্য কুঁচকে গেল। ইদানিং মিস্টার সিং কিছুটা অন্যরকম ছিলেন, বেশি শান্ত, বেশি গোপনীয়, এবং বিশেষভাবে কোম্পানির সেই অদৃশ্য লোকদের প্রতি আগ্রহী মনে হচ্ছিল, যেমন সেই পরিচ্ছন্নতা কর্মী। রাহুল কখনো নিম্নস্তরের কর্মীদের দিকে মনোযোগ দেয়নি, কিন্তু যখন সে দেখল যে মায়ার বেতন সমন্বয় করা হয়েছে, যদিও সেটা মাত্র কয়েক হাজার টাকারই হোক না কেন, সে সঙ্গে সঙ্গে মনোযোগ দিল। কারণটা এই নয় যে অঙ্কটা বড় ছিল, বরং এই কারণে যে এটা তার হাতের বাইরে ছিল। সব বেতন সমন্বয় নির্বাহী বোর্ডের মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু এবার কাউকে জানানো হয়নি। সে এইচআর হেড মিরাজির সাথে কথা বলল। তার কণ্ঠে ব্যঙ্গ ছিল। মিরাজি, আপনার কি মনে আছে যে বেতন বৃদ্ধির জন্য একটা প্রস্তাবপত্রের প্রয়োজন হয়? মিরাজি তার কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুলে তাকালেন, একটু ইতস্তত করলেন। জি হ্যাঁ, কিন্তু মায়াজির ব্যাপারটা সরাসরি চেয়ারম্যানের নির্দেশে ছিল, তাই। ওহ, বিশেষ ব্যাপার, রাহুল ফ্যাকাশে হাসির সাথে বলল। না, কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি। সে মাঝখানে কথা কেড়ে নিল, তার কণ্ঠে পরিহাস ছিল। আমার শুধু চিন্তা হচ্ছে যে পরে কেউ যেন এটা না বোঝে যে কাউকে যোগ্যতার বাইরে অন্য কারণে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। মিরাজির মুখ বন্ধ হয়ে গেল, তিনি উত্তর দেওয়ার সাহস পেলেন না। রাহুল হলঘরের বাইরে বেরিয়ে এলো, তার হাত শক্ত করে ফোনের ওপর ছিল। সে ব্যবসায়িক জগতে ক্ষমতার অনেক পরিবর্তন দেখেছিল, এবং সে ভালো করেই জানত যে একজন ধনী মানুষের গরিবদের প্রতি আগ্রহী হওয়া থেকে বেশি বিপজ্জনক কিছু হয় না। সেই দুপুরে রাহুল আভ্যন্তরীণ যোগাযোগ বিভাগে গেল। কোম্পানির বার্ষিকীর জন্য যোগাযোগের পরিকল্পনা পরীক্ষা করার ভান করছিল, কিন্তু আসলে সে খোঁজ খবর নিচ্ছিল। ইদানিং মিস্টার সিংহের কোনো অদ্ভুত কার্যকলাপ হয়েছে? কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেছেন? তিনি কি বাইরে থেকে কাউকে উপদেষ্টা হিসেবে ডেকেছেন? যোগাযোগ প্রধান মাথা চুলকাল। হয়তো আপনি মিস্টার ভার্মার কথা বলছেন। শুনেছি যে তিনি নতুন নিরাপত্তা উপদেষ্টা। রাহুল ধীরে ধীরে মাথা নাড়ল। প্রশান্ত ভার্মা, এই নামটা সে 2 বছর আগে একটা অভ্যন্তরীণ কেলেঙ্কারির সময় শুনেছিল, যখন কেউ বাজেট তসরুফ করেছিল, কিন্তু তার পরিচয় কখনো সামনে আসেনি। যদি মিস্টার সিং সত্যিই ভার্মাকে ফিরিয়ে ডেকে থাকেন, তবে তিনি নিশ্চিতভাবে বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছেন। সেই রাতে নিজের অফিসে রাহুল একা বসেছিল, তার ঠান্ডা চোখ কম্পিউটার স্ক্রিনের ওপর ছিল। সে মায়ার পুরো অভ্যন্তরীণ ফাইল ঘেঁটে দেখল। আগে সে সেই ছোট মেয়েদের দিকে কখনো মনোযোগ দেয়নি, কিন্তু এখন তার নাম তার চিন্তায় একটা গিঁট হয়ে গেল। কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই, কোনো পারিবারিক যোগাযোগ নেই, কোনো অসাধারণ অর্জন নেই, শুধু একজন রাতের শিফটের পরিচ্ছন্নতা কর্মী। কিন্তু সে বিক্রম সিংকে ব্যক্তিগতভাবে বেতন বাড়াতে বাধ্য করেছে, কোনো পর্যালোচনা ছাড়াই, কোনো বৈঠক ছাড়াই, কোনো রিপোর্ট ছাড়াই। এটা অযৌক্তিক ছিল। রাহুল গত 3 মাসের বেতন সমন্বয় করা কর্মীদের তালিকা খুলল। কেবল মায়ার নাম ছিল, যা তার রক্তকে আরও ফুটিয়ে তুলল। পরের দিন সকালে লিফটে রাহুলের দেখা হলো মায়ার সাথে, যে তার মেয়ে প্রিয়ার সাথে ভেতরে আসছিল। তার চোখ তার দৃষ্টির সাথে মিলল। সে ধীরে ধীরে মাথা নেড়ে নমস্কার করল, কিন্তু রাহুল উত্তর দিল না। সে ছোট বাচ্চাটিকে দেখল, তার ছোট্ট মুখ, হাতে একটা নোটবুক শক্ত করে ধরা, তার চোখ তীক্ষ্ণ ছিল। তারপর সে ঠোঁট টিপে বলল, আজকাল আমাদের কোম্পানি একটা ডে কেয়ারের মতো লাগছে, তাই না? মায়া থেমে গেল, সামান্য মাথা নিচু করল। দুঃখিত স্যার, গভীর রাতে আমার বাচ্চার দেখাশোনা করার কেউ থাকে না। আমি এইচআর বিভাগ থেকে অনুমতি নিয়েছি। এইচআর বিভাগের কি কোম্পানিকে বাচ্চাদের ঘুমানোর জায়গা বানানোর অধিকার আছে? তার কণ্ঠস্বর ছুরির মতো তীক্ষ্ণ ছিল। প্রিয়া ভয় পেয়ে তার মায়ের হাত শক্ত করে ধরল। মা, বাড়ি চলো। কিছু না শোনা। মায়া তার মেয়ের হাত ধীরে ধীরে চেপে ধরল। তার কণ্ঠস্বর নরম কিন্তু দৃঢ় ছিল। আমাদের এখানে একটা পেশাদার কাজের পরিবেশের নিয়ম আছে, রাহুল চালিয়ে গেল। তোমাদের মতো লোকদের নিজেদের জায়গা মনে রাখা উচিত। যখন লিফটের দরজা খুলল, তখন সে পেছন না ফিরে চলে গেল। মায়া চুপচাপ দাঁড়িয়ে রইল, তার হাত সামান্য কাঁপছিল। প্রিয়া উপরে তাকিয়ে জিজ্ঞেস করল, মা,
সেই আঙ্কেল কি আমাকে ঘৃণা করেন? মায়া তার মেয়েকে জড়িয়ে ধরল, ঠোঁট কামড়ে ধরল। এটা তোমার দোষ নয় সোনা, কিছু লোক ভালোবাসা দিতে জানে না। সেই সন্ধ্যায় নিরাপত্তা পর্যবেক্ষণ কক্ষে প্রশান্ত ভার্মা অভ্যন্তরীণ ক্যামেরার ওপর নজর রাখছিলেন। যখন তিনি লিফটে হওয়া কথোপকথনের রেকর্ডিং দেখলেন, তিনি সেটা আবার চালালেন। প্রতিটি শব্দ স্পষ্ট শোনা গেল, তার চোখ কুঁচকে গেল। ভার্মা বিক্রম সিংকে ফোন করলেন। আমার মনে হয় আপনার এটা দেখা উচিত। রাহুল নড়াচড়া শুরু করে দিয়েছে। অন্যদিকে কয়েক সেকেন্ডের নীরবতা। HR বিভাগ এবং 14 তলার হলঘরের কাজের জায়গায় আরও মাইক্রোফোন লাগিয়ে দাও, মিস্টার সিং সংক্ষেপে বললেন। আমাদের জানতে হবে যে সে কী প্রস্তুতি নিচ্ছে। আপনি কি এটাকে এগিয়ে নিয়ে যেতে চান? এগিয়ে নিয়ে যাওয়া নয়, ঠিক করতে হবে। যদি আমরা রাহুলের মতো লোকদের আরও একটা দিন থাকতে দিই, তবে মায়ার মতো আরও অনেক মহিলা পিষ্ট হবে। প্রশান্ত ভার্মা মাথা নাড়লেন, যদিও কেউ দেখছিল না। তিনি জানতেন যে এই যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই নামহীন গরিব মহিলা মায়া একটা গোপন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, যেখানে ন্যায় বিচারের শুধু দাবি করা হয় না, বরং তাকে পুরো সতর্কতা এবং শক্তি দিয়ে রক্ষা করতে হয়, কারণ আরও একবার ভালো কিছু বিপদে ছিল। বিক্রম সিং কখনোই আবেগ দ্বারা সহজে প্রভাবিত হওয়ার মতো ব্যক্তি ছিলেন না। একটা প্রধান রিয়েল এস্টেট গোষ্ঠীর পরিচালনা করতে গিয়ে বছরের পর বছর ধরে তিনি চাটুকার পূর্ণদৃষ্টি, মিষ্টি কথা এবং পিঠে ছুরি মারার মতো হালকা আঘাতগুলো উপেক্ষা করতে শিখেছিলেন। কিন্তু এই অভিজ্ঞতা তাকে এটা অনুভব করার জন্য যথেষ্ট সংবেদনশীল করে তুলেছিল যে সিং কর্পের ভেতরে কিছু ধিকি ধিকি জ্বলছে, যা ফেটে যেতে পারে। মায়ার সাথে দেখা হওয়ার পর তিনি আরও শান্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তার সিদ্ধান্তগুলো আগের চেয়ে দ্রুত এবং আরও নির্ণায়ক হয়ে উঠেছিল। তিনি পুরো অভ্যন্তরীণ পর্যবেক্ষণ সিস্টেমটিকে আবার সক্রিয় করে দিলেন, যা আগে একটা গ্রাহক তথ্যফাঁস মামলার পরে স্থাপন করা হয়েছিল, কিন্তু পরে বাজেটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সেই সিস্টেমের নেতৃত্ব দিচ্ছিলেন পুরনো উপদেষ্টা প্রশান্ত ভার্মা। প্রতিটি কথোপকথন, প্রতিটি রিপোর্ট, প্রতিটি অস্বাভাবিক পরিবর্তন রেকর্ড করা হচ্ছিল এবং সরাসরি চেয়ারম্যানের অফিসে রিপোর্ট করা হচ্ছিল, মাঝের স্তরগুলোকে এড়িয়ে গিয়ে। আর এরই মাধ্যমে তিনি প্রথম সংকেতগুলো খুঁজে পেলেন। রাহুল শর্মা পুরনো অংশীদারদের একটা ছোট দলের সাথে ব্যক্তিগত বৈঠক শুরু করেছিল, যাদের মধ্যে কিছু নামও ছিল যাদেরকে আগে প্রকল্পের দাম বাড়ানোর জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছিল। সেই দুপুরে তিনি মিরাজিকে তার ঘরে ডাকলেন। তোমার কাছে কি এখনও মায়ার কর্মচারী ফাইলটা আছে? জি আছে। আর কোনো কথা? আমি তার পারিবারিক পটভূমি জানতে চাই। তার কি কোনো আত্মীয় আছে? মিরাজি কিছুটা ইতস্তত করলেন, তারপর তার ল্যাপটপে ফাইলটি খুললেন। তার কণ্ঠস্বর ধীরে হয়ে এলো। জি, মা মারা গেছেন অনেক আগে। বাবা মারা যান যখন প্রিয়া জন্ম করে। কোনো আপন ভাই বোন নেই। সেই সময় সে গর্ভবতী হওয়ার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। পরে সে দিনমজুরের কাজ করে এবং তারপর একটি পরিষেবা প্রদানকারীর মাধ্যমে আমাদের কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজের জন্য আসে। তাহলে সে পুরোপুরি একা নিজের মেয়েকে বড় করছে? জি। মিস্টার সিং মাথা নাড়লেন এবং কিছু বললেন না। তার ছায়া মেঝেতে দীর্ঘ হচ্ছিল। তার চোখ জানালার দিকে ছিল, যেখান থেকে সূর্যের আলো আসছিল। কেউ জানত না যে তিনি কি ভাবছেন, কিন্তু সেই নীরবতা একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। অন্য একটা জায়গায়, সদ্য খোলা একটা শপিং সেন্টারের নিচতলায় একটা ক্যাফেতে রাহুল শর্মা প্রায় 50 বছর বয়সী একজন মানুষের সামনে বসেছিল, যার পিঠ কিছুটা বেরিয়ে এসেছিল, মাথা ন্যাড়া ছিল, কিন্তু চোখ দুটো ছুরির মতো তীক্ষ্ণ ছিল। ইনি হলেন মিস্টার গুপ্তা, একটা নির্মাণ সংস্থার পরিচালক, যিনি একসময় সিং কর্পের ঠিকাদার ছিলেন, যতক্ষণ না তাকে জিনিসে টাকা আত্মসাতের সন্দেহে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মিস্টার সিং এখনও পুরনো কথা ভুলেননি। রাহুল কফিতে একটা চুমুক নিল, তার কণ্ঠস্বর চাপা ছিল। কিন্তু যদি সঠিক সময় করা যায়, তবে সবকিছু বদলে যেতে পারে। গুপ্তা দীর্ঘশ্বাস ফেলে তার গ্লাসটা টেবিলের ওপর রাখলেন। আমি শুনেছি যে তিনি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আবার চালু করছেন, এমনকি মিস্টার ভার্মাকে উপদেষ্টা হিসেবে ডেকেছেন। এ তো সতর্কতার পরেও তুমি শর্টকাট নিতে চাও? রাহুল একটা ঠান্ডা হাসি দিয়ে বলল, কারণ সে সতর্ক, আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। আমি চাই যে আপনি Q9 বান্দ্রা শহর এলাকা প্রকল্পের জন্য ফাইল তৈরি করুন। আমরা এখনই এটা এগিয়ে নিয়ে যাব। পরিকল্পনা 3 মাসের জন্য, কিন্তু আমি অগ্রগতির সময়টা কমিয়ে আনার একটা উপায় খুঁজে বের করব। গুপ্তা মাথা নাড়লেন, তারপর চোখ কুঁচকে বললেন, ওই গরিব মেয়েটা মায়া নাকি অন্য কিছু? আমি শুনেছি যে সাম্প্রতিক পরিবর্তনের সাথে তার কিছু সম্পর্ক আছে। রাহুল ভ্রু কোঁচকাল। ওই মেয়েটি সত্যি একটা বিরক্তিকর ফ্যাক্টর, কিন্তু আমি লোকদের বাধ্য করব তাকে অন্য চোখে দেখতে। গল্প বানাবে? বানানোর দরকার নেই, শুধু সঠিক জায়গায় উস্কে দিতে হবে।
সেই সন্ধ্যায় যখন মায়া ষষ্ঠ তলার হলঘর পরিষ্কার করছিল, মিরাজি হঠাৎ ফোন করলেন। মায়া, তুমি কি কিছুক্ষণের জন্য এইচআর অফিসে আসতে পারবে? তোমার শিফট সম্পর্কিত কিছু নিশ্চিত করতে হবে। মায়া কাজ থামাল, দ্রুত তার ঘাম মুছল এবং প্রিয়াকে নিয়ে লিফট দিয়ে নামল। যখন সে পৌঁছাল তখন দেখল যে রাহুল আগে থেকেই টেবিলে বসে আছে। নমস্কার, সে হাসল, কিন্তু তার চোখে কোনো বন্ধুত্ব ছিল না। বসো। জি, আমি শুনেছি কোনো কাজ আছে? হ্যাঁ, মিরাজি বললেন। মিরাজি বলেছেন যে ইদানিং তুমি প্রায়ই তোমার মেয়েকে কাজে আনো এবং তুমি জানো যে এটা একটা পেশাদার কাজের পরিবেশ। আমি শুরুতেই অনুমতি নিয়েছিলাম এবং এটা মঞ্জুর করা হয়েছিল। মায়া ধীরে ধীরে বলল। রাহুল মাথা নাড়ল। আমি সেই ব্যাপারে কথা বলছি না। আমি শুধু কৌতূহলী যে একজন একা মা যে অনলাইন বিক্রি এবং পরিচ্ছন্নতা দুটোই করে, সে মুম্বাইয়ে কিভাবে সংসার চালাতে পারে। বাচ্চাকে লালন পালন, ভাড়া দেওয়া, খরচ, এটা কি আর্থিক সামর্থ্যের চেয়ে কিছুটা বেশি নয়? মায়া ভ্রু ঘোচকাল। সে উত্তর দেওয়ার আগেই রাহুল এগিয়ে গেল। সম্প্রতি অফিস থেকে কিছু ছোটখাটো জিনিস গায়েব হয়েছে, এমনকি অর্থ বিভাগ থেকে কিছু টাকাও কম হয়েছে। কেউ সন্দেহ করেনি, যতক্ষণ না আমি একাধিকবার ক্যামেরা দেখিনি। তুমি কি বলতে পারবে যে তুমি কেন বারবার নির্ধারিত সময়ের পরে ওই এলাকায় যাতায়াত করতে? এটা সত্যি নয়। মায়া দাঁড়িয়ে গেল। আমি শুধু প্রতিদিনের মতো পরিষ্কার করি। আমি শান্ত থাকো। রাহুল হাত দিয়ে ইশারা করল। আমি এখনও কোনো সিদ্ধান্তে আসিনি। আমি শুধু নিশ্চিত হতে চাই। কিন্তু যদি তুমি কিছু ভুল না করে থাকো তবে হয়তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। মায়া তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল। তার ঠোঁট এত শক্ত করে চাপা ছিল যে সেগুলো সাদা হয়ে গিয়েছিল। সে তার জীবনে কখনো এত অপমানিত অনুভব করেনি। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলল। বিক্রম সিং ভেতরে এলেন। তার হাতে একটা ফাইল ছিল। মাঝখানে আসার জন্য মাফ করবেন, তিনি বললেন। তার চোখ সরাসরি রাহুলের উপর ছিল। আপনি কিভাবে জানলেন? আমি তখন থেকেই জানি যখন তুমি ফাঁদ পাতা শুরু করেছিলে। ক্যামেরা এখনও কাজ করছে। আমি সিস্টেমটিকে আবার চালু করার অনুমতি দিয়েছিলাম। তোমার কি মনে হলো আমি নজর রাখছি না? রাহুল স্তব্ধ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা পরে কথা বলবো। মিস্টার সিং তার দিকে তাকালেন এবং তারপর মায়ার দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। মায়াজি, আমার দুঃখ হচ্ছে যে আপনাকে এই সব সহ্য করতে হলো। আপনি এবং আপনার মেয়ে যেতে পারেন, সব পরিষ্কার হয়ে যাবে। মায়া সেখানেই দাঁড়িয়ে রইল। সে পুরোপুরি বুঝতে পারছিল না যে এইমাত্র কি ঘটল, কিন্তু যখন সে তার চোখ দেখল তখন সেই চোখগুলো আগের মতো ঠান্ডা ছিল না। সে জানতে পারল যে প্রথমবারের মতো কেউ তার পক্ষে দাঁড়িয়েছে। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় প্রিয়া তার মায়ের হাত ধরল। মা, আজ তুমি কাঁদলে না। মায়া তার মেয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল। না শোনা, কারণ মা জানে যে সত্যকে ভয় পেতে হয় না। গুজব বর্ষার বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। সোমবার সকালে যখন মায়া সিং কর্পের ভবনের নিচতলায় পা রাখল, তখন অদ্ভুত দৃষ্টিগুলো সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে গেল। কিছু চোখ এড়িয়ে যাচ্ছিল, কিছু তাকিয়েছিল, কিছু ব্যঙ্গাত্মক হাসি দ্রুত ফুটছিল এবং সে ঘুরতেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। কাউকে কিছু বলার দরকার ছিল না। মায়া স্পষ্টভাবেই তার চারপাশের অস্বাভাবিক পরিবেশ অনুভব করছিল, যা এত ঘন এবং ভারী ছিল যেন তার প্রতিটি পদক্ষেপ পানার মধ্যে দিয়ে যাচ্ছিল। সে মাথা নিচু করল, তার পুরনো কাপড়ের ব্যাগের ফিতা শক্ত করে ধরল। প্রিয়া এখনও পেছনে পেছনে চলছিল, গতকালের পড়া নিয়ে কিচিরমিচির করছিল। সে এত উদাসীন ছিল যে তার হৃদয় ভেঙে গেল। একটা 6 বছরের বাচ্চার তিরস্কারপূর্ণ দৃষ্টি এবং দারিদ্র্যের বোঝার মধ্যে থাকা উচিত নয়, কিন্তু জীবন কখনোই কারো প্রতি শুধু ভালো হওয়ার কারণে দয়া করেনি। যখন তারা নিরাপত্তা কক্ষের কাছে পৌঁছাল তখন রামলালজি সেখানকার সবচেয়ে ডাকলেন। তার সবসময় খুশি থাকা মুখটা আজ বিষণ্ণ ছিল। মায়া বেটি, তুমি কিছু শুনেছ? না জি, সে মাথা নাড়ল। তার বুক থক করে উঠল। লোকে বলছে যে তুমি অর্থ বিভাগ থেকে টাকা চুরি করেছ। একটা শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। আমি কোনো ভুল করিনি, আমি কিছু নেইনি, মায়া ফিসফিস করে বলল। আমি তোমাকে বিশ্বাস করি, রামলালজি সঙ্গে সঙ্গে বললেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল, কিন্তু দুনিয়ার মুখ এত সহজে বিশ্বাস করে না। আজ সকালে কেউ একটা নামবিহীন নোটিশ প্রিন্ট করে 3য় এবং 7ম তলার টয়লেটে সেটে দিয়েছে। মায়া কিছু বলতে পারল না, তার গলা রুদ্ধ হয়ে গেল। সে তখনও আগের দিনের জিজ্ঞাসাবাদের ধাক্কা সামলে উঠতে পারেনি। এখন তাকে একটা অদৃশ্য, আরও কুটিল এবং আরও নিষ্ঠুর ঢেউয়ের মুখোমুখি হতে হচ্ছিল। নির্বাহী বোর্ডের বৈঠকে রাহুল শর্মা হাত গুটিয়ে বসেছিল। এইচআর রিপোর্ট দেখতে দেখতে তার ঠোঁটে একটা হাসি ছিল। তার মুখ বিজয়ে পূর্ণ ছিল।
মিস্টার সিং, আমার মনে হয় আমাদের নির্ণায়ক ব্যবস্থা নেওয়া দরকার। যদিও কোনো শক্ত প্রমাণ নেই, তবে কোম্পানির সুনাম রক্ষা করার জন্য আমি অভ্যন্তরীণ তদন্তের জন্য মায়াকে অস্থায়ীভাবে বরখাস্ত করার প্রস্তাব করছি। বিক্রম সিং তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া জানালেন না। তিনি ধীরে ধীরে পাতা উল্টালেন। তার চোখ শান্ত কিন্তু তীক্ষ্ণ ছিল। আর তুমি তদন্ত কিভাবে করবে? নিয়ম অনুযায়ী আমরা সব ক্যামেরা লগ পর্যালোচনা করতে পারি, প্রবেশ বাহিরের তালিকা বের করতে পারি এবং প্রতিবার সে যখন সংবেদনশীল এলাকার কাছে গেছে তার তদন্ত করতে পারি। তুমি ভালো করেই জানো যে ক্যামেরা সিস্টেম আমার দ্বারা আপডেট করা হয়েছে। যা দেখার দরকার ছিল তা আমি দেখেছি। তাহলে আপনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি কেন? রাহুল ভ্রু কোঁচকাল। কারণ আমি অন্যদের কথায় সিদ্ধান্ত নিই না, এবং অবশ্যই টয়লেটে সাঁটা একটা নামবিহীন কাগজের টুকরোর উপর তো একেবারেই না। কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। বৈঠকে উপস্থিত অন্যান্য সদস্যরা শ্বাসরুদ্ধ করে দুইজনকে দেখছিলেন। যে সংঘাত দিনের পর দিন গোপনে চলছিল, আজ প্রথমবারের মতো সবার সামনে এলো। রাহুল জোর দিয়ে বলল, তাহলে আপনি কি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীকে রাখার জন্য একটা পুরো কোম্পানির সুনামের ওপর বাজি ধরতে প্রস্তুত? বিক্রম সিং ধীরে ধীরে রিপোর্ট বন্ধ করলেন এবং সরাসরি রাহুলের চোখের দিকে তাকালেন। না, আমি সত্যকে কুসংস্কারের ওপর রাখার জন্য প্রস্তুত। পঞ্চম তলার কর্মচারী বিশ্রাম কক্ষে HR হেড মিরাজি সেই কালো এবং সাদা ফটোকপি কাগজগুলো সরানোর চেষ্টা করছিলেন, যেখানে মোটা অক্ষরে লেখা ছিল, পরিমুখোশ পরা চোর, নিজের জিনিসপত্র সাবধানে রাখুন। সে একে একে কাগজগুলো সরালো এবং মোচড়ল, কিন্তু তার মন বিক্ষিপ্ত ছিল। সে ভালো করেই জানত যে এটা নিজে থেকে আসেনি, এর পেছনে কেউ ছিল, এবং উদ্দেশ্যটা শুধু বিদ্বেষ ছিল না। এটা ছিল একজন একা মহিলার সম্মানের ওপর সরাসরি আঘাত, এবং সর্বোপরি এটা একটা এমন দুর্বলতাকে লক্ষ্য করছিল যা কোম্পানি দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছিল, অভ্যন্তরীণ নীরব স্তরবিন্যাস। যদিও মায়া আনুষ্ঠানিকভাবে অফিস স্টাফ ছিল না, তবে অনেকেই তার কঠোর পরিশ্রম, বিনয় এবং একা বাচ্চাকে বড় করার জন্য তার প্রশংসা করত। তার উপস্থিতি একটা নীরব গণুস্মারক ছিল যে ঠান্ডা অফিসে বসে থাকা প্রত্যেকেই মেঝে পরিষ্কার করার চেয়ে শ্রেষ্ঠ নয়। এই বিষয়টি কিছু লোককে অস্বস্তি দিত, এবং রাহুলের মতো কিছু অন্য লোক এটাকে একটা হুমকি হিসাবে দেখত। সেই সন্ধ্যায় মায়া তার পুরনো ভাড়াঘরে তার মেয়ের সাথে বসেছিল। তার কাঁদার শক্তি ছিল না, না তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ ছিল। প্রিয়া এখনও তার পুরনো গল্পের বইটা বুকে জড়িয়ে রেখেছিল। তার নিষ্পাপ চোখ ওপরে উঠল। মা, আমরা কি গরিব, তাই সবাই আমাদের ঘৃণা করে? মায়া থেমে গেল। এই প্রশ্নটা তার হৃদয়ে ছুরির মতো বিঁধল। না সোনা, সবাই আমাদের ঘৃণা করে না, শুধু কিছু লোক এখনও বুঝতে পারেনি। তাহলে আমি আপনার সাথে কোম্পানি যাব না কেন? আমি চাই না আপনার আরও ঘৃণা হোক। মায়া মুখ ফিরিয়ে নিল। তার লাল চোখ লুকালো। সে জানত যে বাচ্চাটি খুব তাড়াতাড়ি সেই কথাগুলো বুঝে গেছে, যা তার জানা উচিত ছিল না। তার ফোন ভাইব্রেট হলো। মিরাজির একটা বার্তা। হতে পারে কাল তোমাকে বৈঠকের জন্য ডাকা হবে, ভয় পেও না, কেউ আছে যে তোমাকে বিশ্বাস করে। মায়া সেই সরল ছোট বাক্যগুলো দেখল, কিন্তু সেই মুহূর্তে সেগুলো একটা দড়ির মতো ছিল, যা তাকে খাদ থেকে টেনে তুলল। কেউ তাকে বিশ্বাস করে, এবং শুধুমাত্র একজন ব্যক্তিই তার জন্য দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিল। সে নিজের হাতে নিজের বুকে রাখল, চোখ বন্ধ করল, এবং একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। কাল ঝড় আসবে, কিন্তু সে পালাবে না, কারণ তার লুকানোর কিছু ছিল না, এবং সর্বোপরি কারণ সে প্রিয়ার মা ছিল, সেই বাচ্চাটি যে এই কাঁটাভরা পৃথিবীতে শালীনতার সাথে বাঁচতে শিখছিল। এক মঙ্গলবার সকালে মুম্বাইয়ে অসময়ে বৃষ্টি হল। সেপ্টেম্বরের মাঝামাঝি এই বিরল বৃষ্টি বাতাসকে আরও আর্দ্র এবং বিষণ্ণ করে তুলল। সিংকর্পের ভবন, যা রাতভর আলোকিত থাকত, আজ ধূসর বৃষ্টির পর্দার নিচে ঝুঁকে আছে বলে মনে হচ্ছিল। মায়া হাতে ভিজে যাওয়া রেনকোট শক্ত করে ধরে লবিতে প্রবেশ করল। প্রিয়া তার মায়ের সাথে লেগেছিল। তার কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু সে তখনও খুশি ছিল, কারণ সে তার মায়ের সাথে এসেছে, যদিও সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। গুজবের জালে পড়ার দিন থেকে মায়ার প্রতিটি পদক্ষেপ যেন জনমতের কাঠগড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। কেউ সরাসরি কিছু বলেনি, কিন্তু তাদের চোখ সব বলে দিচ্ছিল। এটা অদ্ভুত ছিল। যখন একটা মিথ্যা অভিযোগ যথেষ্টবার পুনরাবৃত্তি করা হয়, তখন সেটা তাদের চোখে সত্য হয়ে ওঠে, যাদের যুক্তির দরকার হয় না। সকাল ৮টায় মীরা জি বার্তা পাঠালেন যে ১৫ তলার মিটিং রুমে চেয়ারম্যানের সাথে বৈঠক আছে।
মায়া তার মেয়েকে নিয়ে লিফটের কাঁচের দরজার সামনে দাঁড়ালো, তার চুল ঠিক করল এবং তারপর ঝুঁকে আলতো করে বলল, ওপরে গিয়ে চুপচাপ বসবে, কিছু বলবে না, মা সব সামলে নেবে। প্রিয়া মাথা নাড়ল, তার চোখ তার মাকে দেখছিল, যেন সে অনুভব করতে পারছিল যে এইবার প্রতিবারের মতো নয়। পথে মায়ের হাসাহাসি ছিল না, সেই স্যান্ডউইচ ছিল না যা মা প্রায়ই কিনত। সব কিছু এত শান্ত ছিল যেন বড় কিছু ঘটতে চলেছে। মিটিং রুমের দরজা খুলল। ভেতরে শুধু মিস্টার সিং নয়, রাহুল শর্মা, মীরাজি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বোর্ডের দুজন লোক এবং একজন আইনি কর্মীও ছিলেন। বাতাস এত ঘন হয়ে গিয়েছিল যে যখন মায়া ভেতরে ঢুকল তখন ঘরের সবাই উপরে তাকাল। কিছু দৃষ্টি গুরুতর ছিল, কিছু উদাসীন, এবং বিশেষত মিস্টার সিং। তার চোখ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল যখন তিনি তার সাথে আসা ছোট মেয়েটিকে দেখলেন। তিনি বসার ইঙ্গিত করলেন, তার কণ্ঠস্বর গভীর কিন্তু স্পষ্ট ছিল। আজ আমরা এই বৈঠকটি অভ্যন্তরীণভাবে ছড়িয়ে পড়া সন্দেহগুলো পরিষ্কার করার জন্য ডেকেছি। আমি চাই যে প্রক্রিয়ার সময় সবাই সম্মান এবং সততা বজায় রাখুন। মায়া ধীরে ধীরে মাথা নাড়ল, তার চোখ সরাসরি ছিল, এড়িয়ে যাচ্ছিল না। রাহুল শর্মা শুরু করল, তার কণ্ঠস্বর একজন শিক্ষানবিশ প্রসিকিউটরের মতো নিস্তেজ ছিল। মায়ের বিরুদ্ধে অফিসের সম্পত্তি নষ্ট করা এবং নির্ধারিত সময়ের বাইরে অর্থ এলাকায় ঘোরাফেরার সাথে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। যদিও কোনো সরাসরি প্রমাণ নেই, তবে ক্যামেরা রেকর্ডিংয়ের ভিত্তিতে সে একাধিকবার এই এলাকার কাছে দেখা গেছে। পাশাপাশি তার আর্থিক অবস্থা স্পষ্ট নয়, যা কিছু লোককে সন্দেহ করতে বাধ্য করেছে। মায়া তার দুটো হাত নিজের কোলে শক্ত করে রাখল, ধীরে ধীরে বলল, প্রথমত আমি সেই এলাকায় গিয়েছিলাম কারণ আমাকে পরিষ্কার করতে বলা হয়েছিল। প্রতি রাতের কাজের বরাদ্দে এটা স্পষ্টভাবে লেখা থাকে। দ্বিতীয়ত, আমার আমার অ্যাকাউন্টে পাঠানো হয়, যা পরীক্ষা করা যেতে পারে। আমার বাচ্চার পড়াশোনার খরচ একটি এনজিও থেকে কর্মজীবী মায়েদের জন্য পাওয়া বৃত্তি থেকে আসে, যার সার্টিফিকেট আমার কাছে আছে। রাহুল ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল, কি কাকতালীয়! ঠিক তখনই যখন তোমার মাইনে বাড়ানো হলো, কোম্পানি প্রথমবারের মতো অর্থের ঘাটতি খুঁজে পেল। এই সময় মিস্টার সিং হাত তুলে থামার ইঙ্গিত করলেন। তিনি প্রশান্ত ভার্মার দিকে তাকালেন, যিনি এইমাত্র হাতে একটা ইউএসবি নিয়ে ভেতরে এসেছিলেন। অনুমান চালিয়ে যাওয়ার আগে আমার মনে হয় আমাদের সম্প্রতি আপগ্রেড করা অভ্যন্তরীণ পর্যবেক্ষণ সিস্টেম থেকে বের করা ক্লিপটা দেখা উচিত। স্ক্রিন চালু হয়ে গেল, সবার চোখ সেই ছবির ওপর স্থির হল, যেখানে স্পষ্টভাবে রাহুল শর্মা একটি সপ্তাহান্তের রাতে তার ব্যক্তিগত কার্ড দিয়ে অর্থ বিভাগের দরজা খুলছেন, দ্রুত একটা বড় খাম তুলে নিচ্ছেন এবং তারপর বেরিয়ে যাচ্ছেন। কোনো শব্দ ছিল না, শুধু সময়, স্থান এবং স্পষ্ট অবিসংবাদিত কার্যকলাপ ছিল। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। রাহুল হতবাক, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার মুখ খোলা এবং তারপর বন্ধ হয়ে গেল, যেন সে একটাও শব্দ বলতে পারছিল না। নিয়ন্ত্রণ বোর্ডের দুজন লোকের মধ্যে একজন মাথা নেড়ে নিশ্চিত করল, এটা একটা অপরিবর্তিত ভিডিও, যা মূল সিস্টেম থেকে যাচাই করা হয়েছে। মিস্টার সিং সরাসরি রাহুলের দিকে ফিরলেন। তুমি কিছু বলতে চাও? ওটা আমি ছিলাম না, আমি শুধু, সে তোতলালো, আমি শুধু একটা অগ্রিম ঋণ নিয়েছিলাম এবং সেটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল। কোনো অগ্রিমের আবেদন ছিল না, না কোনো হিসাবের রেকর্ড, এবং আমার কাছে ঠিক একই রকম আরও 4টে ক্লিপ আছে। মিস্টার সিং সবার দিকে তাকানেন। তাহলে কি আপনারা সবাই মনে করেন যে এটা সব সন্দেহ দূর করার জন্য যথেষ্ট? কেউ উত্তর দিল না, কিন্তু সেই নীরবতা যে কোনো রায়ের হাতুড়ির আঘাতের চেয়ে বেশি জোরালো ছিল। মায়া তখনও চুপচাপ বসেছিল, হাসছিল না, কাঁদছিল না। সে কোনো আনন্দ অনুভব করল না, শুধু একটা হালকা ভাব অনুভব করল যা তার হৃদয় দিয়ে চলে গেল, যেন তার গলায় থাকা অদৃশ্য বোঝাটা পড়ে গেছে। প্রিয়া তার কানে আলতো করে ফিসফিস করল, মা, এখন আমাদের বের করে দেবে না তো, তাই না? মায়া তার মেয়ের হাত চেপে ধরল, না সোনা, আমরা কোথাও যাচ্ছি না। যখন লোকেরা ঘর থেকে যেতে লাগল তখন মিস্টার সিং মায়াকে থামালেন। তিনি প্রথমবারের মতো তাকে সম্মানের দৃষ্টিতে দেখলেন। আমার দুঃখ হচ্ছে যে আপনাকে সেই সব সহ্য করতে হলো যা আপনি পাওয়ার যোগ্য ছিলেন না। কোনো ব্যাপার না স্যার, আমি শুধু শান্তিতে কাজ করতে এবং আমার মেয়েকে লালন পালন করতে চাই। শুধু শান্তি নয়, তিনি ধীরে ধীরে বললেন, আপনি সেই সময় নিজের মর্যাদা বজায় রেখেছেন যখন সব কিছু আপনাকে টেনে নামাতে চাইছিল। এই কোম্পানির আপনার মতো লোকদের প্রয়োজন, যতটা আমি ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। তিনি প্রিয়ার দিকে তাকালেন, যে এখনও ঘরের চারপাশে দেখছিল। তার চোখ জ্বলজ্বল করছিল, যেন সে এইমাত্র একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। সে খুব ভালো মেয়ে, যদি তুমি রাজি হও তবে আমি তার পড়াশোনায় দীর্ঘমেয়াদী সাহায্য করতে চাই,
দয়ার কারণে নয়, বরং এই কারণে যে তার মতো বাচ্চার সুযোগ পাওয়া উচিত। মায়ার গলায় কথা আটকে গেল, সে শুধু মাথা নাড়তে পারল। মিটিং রুম থেকে বেরিয়ে আসার সময় বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু এইবার প্রতিটি ফোঁটা সেই অদৃশ্য দাগগুলো ধুয়ে দিচ্ছিল, যা গত কয়েকদিন ধরে তার ওপর লেগেছিল। ছাদের নিচে প্রিয়া তার মুখ তুলে প্রতিটি ফোঁটা অনুভব করল এবং চিৎকার করে উঠল, মা, বৃষ্টি কত ঠান্ডা, আমার তুলোর মতো হালকা মনে হচ্ছে। মায়া তার মেয়ের দিকে তাকিয়ে হাসল, বহু ঝোড়ো দিনের পর প্রথম সত্যিকারের হাসি। প্রতিটি ঝড় ধ্বংস করতে আসে না, কিছু ঝড় পচা জিনিস পরিষ্কার করতে এবং একটা আরও নীল আকাশ খুলতে আসে। এবং মা মেয়ের জন্য একটা নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছিল, স্বচ্ছতা, সত্য এবং এমন এক বিশ্বাস নিয়ে যা কখনো হারায়নি। সেই বিস্ময়কর বৈঠকের পরে সিংকর্পে এমন পরিবেশ ছিল যেন একটা অদৃশ্য পর্দা সরানো হয়েছে। গুজব শরতের পাতার মতো ঝরে গেল, এবং যেখানে একসময় সন্দেহের দৃষ্টি ছিল, সেখানে এখন কেবল একটা লজ্জিত নীরবতা ছিল। মায়া তার দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজে ফিরে এলো, যেন সে কখনো যায়নি। কিন্তু লোকেরা আগের মতো আর ছিল না। মায়া তাদের দোষ দিল না, সে গুজবের গুরুত্ব এবং মানুষের সেই অন্তর্নিহিত দুর্বলতাটা বুঝত, যখন তাকে সত্য এবং বারবার বলা কথার মধ্যে নির্বাচন করতে হয়। সে শুধু এটাই চাইছিল যে এই সবের পরে তার মেয়ে একটা আরও ন্যায়সঙ্গত পরিবেশে বড় হতে পারুক। কিন্তু যখন ঝড় চলে গেল, তখন যা অবশিষ্ট থাকল তা শুধু একটা পরিষ্কার আকাশ ছিল না, এটি সেই নীরব ফাটল, সেই লুকানো কোণগুলোও উন্মোচিত করল যেখানে আলো সহজে পৌঁছাত না। 12 তলার ছোট মিটিং রুমে, যেখানে আগে রাহুল শর্মা কিছু ঘনিষ্ঠ অংশীদারদের সাথে গোপন বৈঠক করত, মিরাজি এবং প্রশান্ত ভার্মা ফাইলের একটি সারি পর্যালোচনা করছিলেন। আপনি দেখলেন, মিরাজি একটা খরচের রিপোর্ট এগিয়ে দিলেন। ভার্মা তার চশমা নাকের ওপর তুললেন, ভাবতে ভাবতে। এটা এমন একটা প্রকল্প যা 6 মাসের বেশি সময় ধরে বন্ধ আছে, কিন্তু রিপোর্টে এখনও প্রতি মাসে অতিথি আপ্যায়ন এবং বিজ্ঞাপনের জন্য পরিচালনার খরচ দেখানো হয়েছে, মোট প্রায় 2-3 কোটি টাকা। চূড়ান্ত অনুমোদনকারী ছিল রাহুল, এবং সব নথি মিলে যাচ্ছে, কোম্পানির সিল, পুরো বিল। যদি গভীরভাবে পরীক্ষা না করা হয় তবে এটা ধরা যেত না। এই লোকটা আমাদের ধারণার চেয়েও বেশি চালাক। ভার্মা একটা দীর্ঘশ্বাস নিলেন। তিনি কর্পোরেট পরিবেশে ফিরে আসতে চাননি, কিন্তু বিক্রম সিংয়ের আমন্ত্রণ এবং মায়ার গল্প তাকে নাড়িয়ে দিয়েছিল। অবসরের বহু বছর পর প্রথমবারের মতো তার মনে হলো যে তাকে আমাজ তোলার দরকার আছে। অন্য একটা ঘটনায়, একটা বিলাসবহুল বাংলোতে রাহুল শর্মা যোগাযোগ বিভাগ থেকে সদ্য জারি করা অভ্যন্তরীণ খবরটা দেখে হতবাক হয়ে দাঁড়িয়েছিল। যদিও নামের উল্লেখ করা হয়নি, কিন্তু সবাই বুঝে গিয়েছিল যে যাকে সরানো হয়েছে সে তিনি। কোনো অপেক্ষা নয়, কোনো নিরাপদ অবতরণ নয়, শুধু একটা সংক্ষিপ্ত ঘোষণা। অভ্যন্তরীণ তদন্তের ফলাফলের ভিত্তিতে শ্রী রাহুল শর্মা, প্রাক্তন প্রধান পরিচালন আধিকারিক, এর কর্মসংস্থান চুক্তি অবিলম্বে কার্যকর করা হয় এবং তার ফাইল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সে টেবিলের উপর রাখা গ্লাসটা সজোরে আছড়ে ফেলল, কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। কমিনেরা ভাবে যে কয়েকটা ভিডিও দিয়ে আমাকে হারাবে। সে তার ফোন বের করল, একটা অজানা নাম্বারে ডায়াল করল। মিস্টার গুপ্তা, আমার সাহায্য দরকার। অন্যদিকে মিস্টার গুপ্তা কয়েক সেকেন্ড চুপ থাকলেন এবং তারপর ঠান্ডা স্বরে উত্তর দিলেন, তুমি এখন তোমার পুরনো অবস্থানে নেই, আমাদের মধ্যেকার চুক্তি শেষ হয়ে গেছে। তোমার সাহস হয় কিভাবে পিঠ দেখানোর? আমি একজন ব্যবসায়ী, হারা মানুষদের সাথে খেলা করি না, নিজেরটা দেখো। ফোন কেটে যাওয়ার শুকনো শব্দ প্রতিধ্বনিত হল, যা রাহুলকে সেই বিশাল বাড়ির মাঝখানে একা দাঁড় করিয়ে রাখল, যেখানে আলো কেবল তার কাঁপতে থাকা ছায়াটিকে আরও বেশি করে উন্মোচিত করছিল। চেয়ারম্যানের অফিসে মিস্টার সিং 3টে কৌশলগত প্রকল্পের উন্নয়ন চার্টের সামনে দাঁড়িয়েছিলেন। সেই পরিকল্পনাগুলো যা একসময় রাহুল নিয়ন্ত্রণ করত, এখন সবকিছু একটা ভাঙা নির্মাণের মতো ছিল, যাকে শুরু থেকে তৈরি করার দরকার ছিল। মিরাজি একটা প্রস্তাব নিয়ে একটা অভ্যন্তরীণ তালিকা নিয়ে ভেতরে এলেন। স্যার, আমি জানি আপনার কাছে এটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি অস্থায়ী অভ্যন্তরীণ অডিট টিমের জন্য মায়াকে মনোনীত করতে চাই। মিস্টার সিং ঘুরলেন, তার ভ্রু সামান্য উঠল। সে একজন পরিচ্ছন্নতা কর্মী, তার কোনো বিশেষ জ্ঞান নেই। ঠিক, কিন্তু তার কাছে একটা জিনিস আছে যা অন্য সবার কাছে নেই, সততা এবং সবচেয়ে নিচু স্তর থেকে দেখার দৃষ্টি, যা সবসময় সেই জিনিসগুলো দেখতে পায় যা উপরে বসে থাকা লোকেরা দেখতে পায় না। এটা একটা সুবিধা।
তিনি চুপচাপ জানালার বাইরে দেখতে লাগলেন, যেখানে বৃষ্টি থেমে গিয়েছিল এবং সূর্যের আলো ফাটল দিয়ে উঁকি মারতে শুরু করেছিল। তাকে একটা সুযোগ দাও, কিন্তু দয়া হিসাবে নয়, কারণ সে এটার যোগ্য। মায়া তার নতুন অফিসে প্রবেশ করল। একটা ছোট ঘর, যা এইচআর অফিসের পাশে ছিল, যাকে অভ্যন্তরীণ ক্রস চেক টিম হিসাবে পুনর্গঠন করা হচ্ছিল। টেবিলে মিরাজি একটা ফাইল এবং একটা নতুন কর্মচারী কার্ড রাখলেন। মায়া, অস্থায়ী অভ্যন্তরীণ মূল্যায়ন দল। সে তার দিকে তাকালো, তার হাত কাঁপছিল। তার একটা অংশ এখনও বিশ্বাস করতে পারছিল না, মেঝে পরিষ্কার করার অবস্থা থেকে এখন সে এমন একটা জায়গায় প্রবেশাধিকার পেল যেখানে তার আওয়াজ ছিল। গর্ব দেখানোর জন্য নয়, বরং এমন একজন ব্যক্তি হিসেবে অবদান রাখার জন্য, যাকে একসময় কুসংস্কারের কাদার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল। পরের কয়েক সপ্তাহে মায়াকে সরল আইটেম পর্যালোচনা, রিপোর্টিং, ক্রস চেকিং ও সন্দেহ নথিভুক্ত করার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হলো। অদ্ভুতভাবে শত শত অফিস পরিষ্কার করার তার অভিজ্ঞতার কারণে অসংখ্য ভিন্ন গল্প শুনে সেই ছিল প্রথম ব্যক্তি যে একজন শাখা পরিচালকের অতিথি খরচের রেকর্ডে একটা অসঙ্গতি শনাক্ত করল। আমি দেখলাম যে এই রেস্তোরাঁর বিলটা একই দিনে 4 বার দেখা যাচ্ছে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এটা সম্ভব নয় যে 4টি ভিন্ন দলকে একই খাবার একই পরিমাণে পরিবেশন করা হবে। মিরাজি বিস্ময় নিয়ে মায়ার দিকে তাকালেন। তোমার মনে আছে কিভাবে? মায়া ধীরে করে হাসলেন। আমি ওই রেস্টুরেন্টটায় 2 বছর টেবিল পরিষ্কার করেছি। মেনু ফিক্সড, ওটাতে তারা যা যা লিস্ট করেছে সেই পদগুলো নেই। এরপর থেকে তিনি ইন্সপেকশন টিমের এক বিশেষ চোখ হয়ে উঠলেন। পেশাগতভাবে দক্ষ নন, কিন্তু সূক্ষ্ম, সৎ ও শুনতে পটু। আর যখন সবকিছু ধীরে ধীরে এক নতুন দিকে এগোচ্ছিল, মিস্টার সিং আরও একবার তাকে তার অফিসে ডাকলেন। মায়াজি, তিনি শুরু করলেন, আমি জানি আপনি কখনোই ভাবেননি যে আপনি আপনার পুরনো কাজ ছাড়া আর কিছু করবেন, কিন্তু আমার বিশ্বাস আপনার মতো মানুষরা যদি এগিয়ে না আসে, তাহলে এই সিস্টেম সবসময় পুরনো ভুলগুলোকেই রিপিট করবে। মায়া কৃতজ্ঞতা ভরা চোখে তার দিকে তাকালেন। আমি কখনোই ভাবিনি যে একদিন আমি এখানে বসব, কিন্তু যদি আমার ওপর ভরসা করা হয়, তাহলে আমি আপনাকে নিরাশ করব না। তিনি মাথা নাড়লেন। তার চোখে হালকা মুক্তির একটা ঝলক ছিল, যা কেবল সেই মানুষটিই বুঝতে পারে যে ঝোড়ো সমুদ্রে জাহাজ চালিয়েছে। তিনি জানতেন যে তিনি কেবল একজন নারীকেই বাঁচাননি, বরং তার কোম্পানিটির অবশিষ্ট সম্মানকেও বাঁচিয়েছেন, যা তিনি কঠোর পরিশ্রমে তৈরি করেছিলেন। আর সন্ধ্যার আলোয় কাচের জানালার উপর যে রোদ পড়ছিল, তাতে সেই ফাটলগুলো, যা কখনো লুকানো ছিল, ধীরে ধীরে বিশ্বাস, সত্য এবং সার্মসের এক নতুন পরতে বদলে গেল। মায়ার গল্পটি আর কেবল তার নিজের রইল না, বরং এক স্মরণ করিয়ে দেওয়া বিষয় হয়ে দাঁড়াল যে আয়না ভাঙতে পারে, কিন্তু আসল প্রতিচ্ছবি সবসময় থেকে যায়। সেদিন সন্ধ্যায় মুম্বাইয়ে আবারও হালকা বৃষ্টি হচ্ছিল। আকাশ ধূসর মেঘে ঢাকা ছিল, যেন আকাশও তার হৃদয়ে এমন এক রহস্য লুকিয়ে রেখেছে যা এখনও খোলা হয়নি। মায়া এইমাত্র প্রিয়াকে স্কুল থেকে নিয়ে ফিরেছিলেন। মা মেয়ে রাস্তার ধারে এক নুডলসের দোকানে দাঁড়াল। দোকানের টিনের ছোট ছাদটি বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে টপটপ করছিল, কিন্তু ভেতরে অদ্ভুতভাবে গরম ছিল। প্রিয়া মজা করে খাচ্ছিল। তার মুখে তখনও সস লেগেছিল, কিন্তু তার চোখগুলো ক্রমাগত দেখছিল। নিজের মেয়েকে দেখে মায়া অজান্তেই হাসলেন। সম্প্রতি সবকিছুই একটা নতুন পাতার মতো মনে হচ্ছিল। তিনি আর রাতে চুপচাপ পরিষ্কার করার মানুষটি ছিলেন না। তাকে শোনা হতো, তাকে বিশ্বাস করা হতো, এবং বিশেষত তার মেয়ে, যাকে একসময় বোঝা হিসেবে দেখা হতো, সে এখন তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা ছিল। কিন্তু মায়ার মনের গভীরে একটি অন্ধকার কোণ তখনও অস্পৃশ্য ছিল। বেটা, তুমি কি জানতে চাও তোমার বাবাকে? মায়া হঠাৎ জিজ্ঞেস করলেন। তার হাত ধীরে করে তার মেয়ের কাঁধে ছিল। প্রিয়া খাওয়া থামালো। এই প্রশ্নটি এত স্পষ্ট করে এই প্রথম জিজ্ঞেস করা হলো। হ্যাঁ, কিন্তু মা তো বলেছিল যে বাবার আমাদের প্রয়োজন নেই। মায়া ধীরে করে মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু হয়তো এটা পুরোপুরি সত্যি নয়। আমার মনে হয় এখন তোমার জানার সময় হয়েছে। সেই রাতে সাধারণ ভাড়ার ঘরটিতে মায়া আলমারির ড্রয়ার থেকে একটি পুরনো কাঠের বাক্স বের করলেন। সেটায় কেবল কয়েকটি পুরনো ছবি, একটি চিঠি এবং একটি লাল রঙের উলের হেয়ার ব্যান্ড ছিল, যা জীর্ণ হয়ে গিয়েছিল। প্রথম ছবিটি একজন যুবকের ছিল, যার মুখে তীক্ষ্ণ নকশা এবং দৃঢ় চোখ ছিল। সে পুলিশের উর্দি পরে মায়ার পাশে দাঁড়িয়েছিল, যা একটি পুলিশ একাডেমির কনভোকেশনে তোলা হয়েছিল।
সমীর ভার্মা, যে একসময় একজন চমৎকার ছাত্র ছিল, সেই মানুষটি যাকে মায়া তার সবচেয়ে নিষ্পাপ যৌবনের সাথে ভালোবাসতেন। মায়া শান্ত স্বরে কিন্তু কিছুটা ছলছলে চোখে গল্পটি শোনালেন। আমি আর তোমার বাবা তখন পরিচিত হয়েছিলাম যখন আমি পুলিশ একাডেমির হোস্টেলে পরিচ্ছন্নতার কাজ করতাম। তোমার বাবা আমাকে কল ঠিক করতে আর জিনিসপত্র ওঠাতে প্রায়ই সাহায্য করতেন। তিনি একজন দয়ালু, সরল এবং নীতিবান মানুষ ছিলেন। আমি যখন তোমার গর্ভবতী হলাম তখন তোমার বাবা খুব খুশি হয়েছিল। তিনি ওয়াদা করেছিলেন যে গ্র্যাজুয়েশনের পরে আমাকে বিয়ে করবেন, কিন্তু তারপর তিনি হঠাৎ এক মিশনে মধ্য ভারতে চলে গেলেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি তাকে খুঁজে পাইনি। প্রিয়া চুপ হয়ে গেল। যদিও সে তখনও ছোট ছিল, তবুও সে এটা বোঝার জন্য যথেষ্ট বুদ্ধিমান ছিল যে তার মা সেই সব দিনগুলোতে একা কিভাবে সংগ্রাম করেছিলেন। তুমি কি বাবার সাথে আবার দেখা করতে চাও? সে ধীরে করে জিজ্ঞেস করল। মায়া দুঃখের হাসি হেসে বললেন, আমি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু এখন আমি কেবল এটা জানতে চাই যে তোমার বাবা ঠিক আছেন কিনা। যদি সম্ভব হয় আমি চাই তুমি তোমার বাবাকে চেনো। 3 দিন পর মায়া মিস্টার সিংয়ের সাথে দেখা করতে গেলেন। তার হাতে একটি ফাইল ছিল যা তিনি এইমাত্র পর্যালোচনা করেছিলেন। কিন্তু মিস্টার সিংকে যা অবাক করল তা হলো সেই ছবিটি, যা তিনি পরে টেবিলের ওপর রাখলেন। ব্যক্তিগত বিষয়ের জন্য ক্ষমা করবেন, কিন্তু আপনি এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করছেন। আপনি কি এই মানুষটিকে খুঁজে পেতে আমাকে সাহায্য করতে পারেন? মিস্টার সিং ছবিটি হাতে নিয়ে চিন্তিত হয়ে বললেন, সমীর ভার্মা, আপনি একে চেনেন? হ্যাঁ, খুব ভালো করে। সমীর আমার ছাত্র ছিল। পরে তাকে দুর্নীতি দমন ব্যুরোতে পাঠানো হয়েছিল, সেই সময়ের সেরা তরুণ অফিসারদের মধ্যে একজন। তিনি ছবিটি নিচে রাখলেন। তার চোখ ভারী ছিল। কিন্তু একটা মিশনের পর সমীর গায়েব হয়ে গেল। কেউ জানে না সে কোথায় আছে। গুজব ছিল যে তাকে এক উচ্চ পর্যায়ের তদন্তের জন্য গোপনে স্থানান্তরিত করা হয়েছে। কেউ কেউ বলল তাকে এক অভ্যন্তরীণ বিষয়ে জড়িত থাকার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেউ এর নিশ্চিত করেনি। মায়া চুপ হয়ে গেলেন। আশা আর নিরাশার মধ্যে এক অস্পষ্ট অনুভূতি তাকে ঘিরে ধরল। মিস্টার সিং একটি দীর্ঘশ্বাস নিলেন। আমি ভার্মাকে ফোন করছি। যদি কেউ সমীরকে খুঁজে পায় তাহলে সে বলো। 1 সপ্তাহ পর এক ক্যাফেতে প্রশান্ত ভার্মা মায়ার সামনে বসেছিলেন। তার হাতে একটি পাতলা ফাইল ছিল। জানালার ফাটল দিয়ে বাতাস বইছিল, যা রান্নাঘর থেকে মশলার গন্ধ নিয়ে আসছিল। আমি তাকে খুঁজে পেয়েছি। বর্তমানে সে একটি সার কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে, একটি মিথ্যা নাম ব্যবহার করে। সে কেন নিজের নাম বদলেছে? মায়া জিজ্ঞেস করলেন। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। হয়তো এটা পুরনো মিশনের ফল, আমি এখনও নিশ্চিত নই, কিন্তু যদি তুমি দেখা করতে চাও আমি তোমাকে নিয়ে যেতে পারি। 2 দিন পর তাদের গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে চলল, অফুরন্ত কফির বাগান আর পাহাড়ের পাদদেশে অবস্থিত অস্থায়ী ঘরগুলোর মধ্য দিয়ে। ছবিতে থাকা মানুষটি এখন অনেক বদলে গিয়েছিল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখ রোদ লেগে ঝলসে গিয়েছিল। তার চোখে, যা একসময় উৎসাহে ভরা ছিল, এখন ক্লান্তি ছিল। কিন্তু গভীরে তখনও এমন এক চরিত্র ছিল যা লুকানো যেত না। সে সিঁড়ির ওপর বসেছিল, হাতে একটি ছোট ডায়েরি ছিল। যখন সে মায়া আর ভার্মাকে গাড়ি থেকে নামতে দেখল তখন সে থেমে গেল। তার চোখে বিস্ময়ের ঝলক ছিল। মায়া, তার আওয়াজ রুক্ষ হয়ে উঠল। তারপর সে প্রিয়ার দিকে তাকালো, যে তার মায়ের হাত ধরেছিল, লাজুক কিন্তু পিছু হটছিল না। বাবা আর মেয়ের চোখ মিলল, কেবল 1 সেকেন্ডের জন্য, কিন্তু এটা সেই সব বছর ধরে দাঁড়িয়ে থাকা পাথরগুলোকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। এইটা? সমীর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। তোমার মেয়ে? মায়া ধীরে করে জবাব দিলেন। অশ্রু আর লুকানো যাচ্ছিল না। প্রিয়া এগিয়ে গেল, উপরে তাকিয়ে বলল, আমার নাম প্রিয়া। মা বলে আমি বাবার মতো দেখতে। সমীর নিচে বসল। তার কাঁপতে থাকা হাত সেই ছোট কাঁধের উপর স্থির হল। আমাকে ক্ষমা করে দাও। যখন তোমার আমাকে প্রয়োজন ছিল তখন আমি ছিলাম না। এক বুড়ো মানুষের অশ্রু সেই মানুষটির গাল বেয়ে গড়িয়ে পড়ল, যে একসময় একা হাতে একটি পুরো অপরাধী চক্রের মুখোমুখি হয়েছিল, কিন্তু এখন একটি শিশুর নিষ্পাপ চোখের সামনে অসহায় অনুভব করছিল। প্রিয়া কেবল চুপচাপ তাকে জড়িয়ে ধরল, যেন তার সহজাত প্রবৃত্তি তাকে বলে দিয়েছিল যে এই সেই মানুষ যে এত বছর ধরে নিখোঁজ টুকরোটি ছিল। সেই দুপুরে তারা কফির বাগানগুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়া বাতাসের আওয়াজ শুনতে শুনতে একসাথে বসল। গল্পটি আবার শোনানো হলো। ফাঁদি পড়া, বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা হওয়া এবং এক এমন নেটওয়ার্কের কারণে যা তাকে আলো থেকে বাইরে ঠেলে দিয়েছিল। সেই পালিয়ে যাওয়া বছরগুলোর কথা। সমীর মাথা নিচু করল।
আমার ভয় হচ্ছিল যে আমি যদি ফিরে আসি তাহলে আমি তোমাকে আর বাচ্চাকে বিপদে ফেলে দেব। আমার সাহস ছিল না। মায়া ধীরে করে জবাব দিলেন, আমি তোমাকে দোষ দিই না, কিন্তু যদি আজ তুমি সামনে আসার সাহস করো তাহলে কখনোই বেশি দেরি হয় না। প্রিয়া মাঝখানে বলল, তার আওয়াজ ছোট কিন্তু স্পষ্ট ছিল, বাবা তুমি কি আমাদের সাথে মুম্বাই ফিরে আসতে পারো? সমীর তার মেয়ের দিকে তাকালো এবং তারপর মায়ার দিকে। যদিও তার মুখ তখনও সময়ের ছাপগুলোয় ভরা ছিল, কিন্তু তার চোখ এখন আগের মতো জ্বলজ্বল করছিল, যখন সে স্বপ্নে ভরা এক তরুণ অফিসার ছিল। আমি ফিরে আসব এবং আমি ওয়াদা করছি যে আমি আর কখনো যাব না। দিনের শেষের চমৎকার সন্ধ্যার আলোয় গাড়িটি রওনা দিল। প্রত্যেকের হৃদয়ে এক আলাদা অনুভূতি ছিল, উত্তেজনা, আশা, কিন্তু ভরসায় পূর্ণ। পিছনে প্রিয়া ঘুমিয়ে গেল, তার মাথা তার বাবার কাঁধে স্থির ছিল। মায়া পিছন দেখার আয়না দিয়ে দেখলেন। তার কাছে সেই মুহূর্তটি একটি নীরব চলচ্চিত্রের মতো লাগল, শান্ত, সরল, কিন্তু আগে আসা যে কোনো কিছুর চেয়ে গভীর। এবং অনেক বছর পর এই প্রথম তার পরিবার, যদিও একটি জোড়া লাগানো টুকরো, অবশেষে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ক্রমাগত উত্থান পতনের পর সিং কর্পে ফিরে এসে কোম্পানির পরিবেশ এমন ছিল যেন শ্বাস আটকে আছে। যে করিডোরগুলো একসময় সন্দেহ আর সতর্কতায় ভরা থাকত, এখন তাদের জায়গায় সতর্ক, যাচাই করা চোখগুলো স্থান নিয়েছিল। সিস্টেমকে গোড়া থেকে পরিষ্কার করা হচ্ছিল, প্রতিটি বিভাগ পর্যালোচনা করা হচ্ছিল, প্রতিটি ফাইল আবার খোলা হচ্ছিল। মায়া এখন একজন বেনামি পরিচ্ছন্নতা কর্মী ছিলেন না, তিনি অভ্যন্তরীণ পরিদর্শন টিমের সদস্য ছিলেন। তাকে বেতন, আতিথেয়তা এবং প্রকল্প খরচ এর মতো বিষয়গুলোর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও তার অ্যাকাউন্টিংয়ের বিশেষ জ্ঞান ছিল না, মায়ার স্মৃতিশক্তি খুব ভালো ছিল, সাথে ছোট ছোট বিষয়গুলোর প্রতি সংবেদনশীলতাও ছিল। এটি এমন এক দক্ষতা ছিল যা তিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করার সময় অনেক বছর ধরে চুপচাপ পর্যবেক্ষণ করে নিপুণ করে তুলেছিলেন। কিন্তু এই পরিবর্তন তাকে নজরে আনল, বিশেষ করে একজন ব্যক্তির চোখে, ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার আগারওয়াল। 50 বছরের বেশি বয়সে একজন লম্বা, বলিষ্ঠ মানুষ, যার আওয়াজ গভীর ছিল। সবসময় একটি পরিপাটি পরা স্যুট পরিধান করতেন এবং মোটা চশমার পিছনে তার চোখগুলো ঠান্ডা ছিল। তাকে রাহুল শর্মার সময় নিয়োগ করা হয়েছিল এবং প্রায় 10 দশক ধরে তিনি সিস্টেমের গোপন আর্থিক হাত ছিলেন। অভ্যন্তরীণ অডিট মিটিংয়ের সময়ে যখন মায়ার টিম একটি প্রকল্পে সেই খরচগুলোর ওপর একটি প্রাথমিক রিপোর্ট পেশ করল, যার উদ্দেশ্য যাচাই করা যেত না, মিস্টার আগরওয়ালের মুখ কেবল এক মুহূর্তের জন্য বদলে গেল, খুব দ্রুত, কিন্তু মায়া তা দেখে নিলেন। তোমার কাছে কি এই অভিযোগগুলোর জন্য কোনো প্রমাণ আছে? তার আওয়াজ উঁচু ছিল না, কিন্তু ছোট ঘরটিতে প্রতিধ্বনিত হল। জি, এগুলো অভিযোগ নয়, মায়া শান্তভাবে বললেন। আমরা কেবল পুনরায় তদন্ত করার অনুরোধ জানাচ্ছি, কারণ কিছু অস্বাভাবিক সংকেত আছে। তুমি কে হও আমার হিসেব নিকেশে প্রশ্ন তোলার? আগরওয়াল জোরে বললেন। প্রশান্ত ভার্মা, যিনি মিটিংয়ের সভাপতিত্ব করছিলেন, মেজের ওপর ধীরে করে হাত মারলেন। তার আওয়াজ গম্ভীর ছিল। মিস্টার আগরওয়াল, এটি চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত পরিদর্শন টিম। প্রশ্ন করা আবশ্যক। যদি রেকর্ডগুলো সঠিক হয় তাহলে এটি প্রমাণ করা কঠিন হবে না। আগরওয়াল চুপচাপ বসে পড়লেন, নিজের রাগ গিলে নিলেন, কিন্তু ঘর থেকে বেরোনোর সময় তিনি মায়ার দিকে যে নজর দিলেন তা বদলে গিয়েছিল। এখন তা অবমাননা ছিল না, বরং কিছুটা রাগ আর কিছুটা সতর্কতার মিশ্রণ ছিল। সেই সন্ধ্যায় যখন মায়া প্রিয়াকে টিউশন ক্লাস থেকে নিয়ে ফিরলেন, একটি অচেনা কল আসলো। অন্যদিক থেকে একটি গভীর আওয়াজ আসলো, মায়াজি, আমি মিস্টার আগারওয়ালের পক্ষ থেকে বলছি, আপনার পরিবার সম্পর্কে কিছু ব্যক্তিগত কথা বলার আছে। মায়া সেখানেই দাঁড়িয়ে গেলেন। তিনি ফোনটি শক্ত করে ধরলেন। তিনি চুপচাপ নিজের মেয়ের দিকে দেখলেন, যে একটি ছোট রেস্টুরেন্টে রং ভরছিল, এবং তারপর জবাব দিলেন, যদি কাজ সম্পর্কিত কিছু হয় তাহলে দয়া করে অডিট টিমের সাথে যোগাযোগ করুন। আপনার মনে রাখা উচিত যে প্রত্যেকেরই একটি দুর্বলতা থাকে, এমন যেন না হয় যে আপনার মেয়েকে আপনার কর্মের ফল ভোগ করতে হয়। কলটি হঠাৎ কেটে গেল। মায়া কেঁপে উঠলেন, ভয় থেকে নয়, বরং সেই দুনিয়ার নীচতা থেকে যার মুখোমুখি তিনি হচ্ছিলেন। সেই রাতেই তিনি কলের রেকর্ডিং করলেন এবং মিস্টার ভার্মাকে জানালেন। তিনি ভ্রু কুচকালেন, কিন্তু অবাক হলেন না। তুমি মৌচাকে হাত দিচ্ছ, কিন্তু তুমি খুব ভালো কাজ করছো মায়া। এটি সেই নিখুঁত মুখোশটি সরানোর সুযোগ যা অনেক দিন ধরে বিদ্যমান। পরের দিন বড় মিটিং রুমে অডিট টিম এবং ফাইন্যান্স বিভাগের মধ্যে তীব্র আলোচনা হল। গত মাসে প্রয়োগ করা একটি নতুন লেনদেন বিশ্লেষণ সফটওয়্যার অস্বাভাবিক ফান্ড ট্রান্সফারের একটি সিরিজের সন্ধান দিয়েছিল। বেশ কয়েকটি প্রচার ছাড়ের খরচগুলো সাবসিডিয়ারি কোম্পানিগুলোতে তৈরি করা হয়েছিল এবং তারপর মধ্যস্থতাকারীর মাধ্যমে নগদ হিসেবে ফিরে এসেছিল।
অনুমোদনকারীদের তালিকায় ভাইস প্রেসিডেন্ট আগারওয়াল এবং তার শ্যালকের নামে নিবন্ধিত একটি সাবসিডিয়ারি কোম্পানি বান ছিল। নথিপত্রগুলো হার্ড কপিতে প্রিন্ট করা হয়েছিল। যখন মায়া সেগুলোকে স্ক্রিনে দেখালেন, পুরো মিটিং রুম শ্বাস আটকে রেখেছিল। মিস্টার আগারওয়ালের চোখ ছোট হয়ে গেল। তার হাত মেঝের ওপর শক্ত করে বাঁধা ছিল। আমার একজন আইনজীবী চাই, তিনি কেবল এতটুকুই বললেন এবং ঘর থেকে চলে গেলেন। এর পরপরই এইচআর বিভাগকে তদন্তে সহযোগিতা করার জন্য ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে অস্থায়ী বরখাস্তের একটি চিঠি পাঠানো হলো। কিন্তু সবকিছু এখানেই শেষ হলো না। সেই সন্ধ্যায় যখন মায়া বাড়ি পৌঁছালেন, তার ভাড়ার ঘরের দরজার সামনে একটি হলুদ খাম ছিল, যার ভেতরে কেবল একটি ছবি ছিল, যাতে তিনি আর প্রিয়া সেদিন নুডলসের দোকানে খাচ্ছিলেন। ছবিটি দূর থেকে তোলা হয়েছিল, স্পষ্ট ছিল এবং সাথে লাল কালিতে লেখা কিছু শব্দ ছিল। যদি শান্তিতে থাকতে চাও তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যাও, পরের বার শুধু ছবি থাকবে না। মায়া নিচে বসে পড়লেন। তার হৃৎস্পন্দন জোরে ধরভর করছিল, কিন্তু তিনি নিজেকে ঘাবড়াতে দিলেন না। তিনি মিস্টার সিংকে ফোন করলেন, প্রথমবারের মতো, এবং হুমকি থেকে শুরু করে পিছু নেওয়া পর্যন্ত সব বলে দিলেন। তার আওয়াজ গভীর হয়ে গেল, তুমি খুব সাহসী, কিন্তু এখন আমার পালা। পরের দিন সকালে ৩টায় পুলিশের সাথে মিলে এক নাগরিক গোয়েন্দা দল মায়ার চাউলে নজরদারি ক্যামেরা লাগাচ্ছিল। এমন একটি দলকে গোপনে গ্রেফতার করল। একজন সন্দেহভাজনের ফোনে এক মধ্যস্থতাকারীর কাছ থেকে পাওয়া আদেশের রেকর্ডিং ছিল, যে মিস্টার আগরওয়ালের প্রাক্তন ব্যক্তিগত ড্রাইভার ছিল। খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। সেই সকালে কোম্পানির অভ্যন্তরীণ সংবাদে ঘোষণা করা হলো যে শ্রী আগরওয়ালকে মানি লন্ডারিং, কর্মচারীদের হুমকি দেওয়া এবং প্রকল্প থেকে অর্থ সরানোর জন্য ভুয়া কোম্পানি তৈরির অভিযোগে তদন্তের জন্য আটক করা হয়েছে। অ্যাকাউন্টিং সিস্টেমকে আগামী ৩ মাসের জন্য বিশেষ অডিট করার আদেশ দেওয়া হলো। পুরো কোম্পানি শ্বাস আটকে রেখেছিল, কিন্তু এইবার কেউ অবাক ছিল না। বিশ্বাসের প্রাচীর অনেক বেশি ভেঙে গিয়েছিল এবং এখন এটিকে নতুন ইট দিয়ে গড়ার সময় ছিল। মায়া সেই দুপুরে বাড়ি ফিরলেন, ক্লান্ত কিন্তু স্বস্তি অনুভব করছিলেন। প্রিয়া দৌড়ে তার মাকে জড়িয়ে ধরল, স্কুলের গল্প শোনাতে লাগল। নিজের মেয়ের দিকে দেখে মায়া মনে মনে বললেন, এই সব ঝড় তোমার জন্য, আর মা থামবে না। সেই রাতে যখন মা মেয়ে একসাথে টিভি দেখছিলেন, সংবাদে সমাজের নিচের স্তর থেকে উঠে আসা মহিলাদের সম্পর্কে একটি ছোট গল্প প্রচারিত হল। তাতে মায়ার ছবি একজন একা মা, যিনি একসময় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, এখন এক এমন ভালোত্বের প্রতীক হিসেবে দেখা গেল যাকে নিভিয়ে দেওয়া যায় না। প্রিয়া তার মায়ের দিকে ঘুরল, হাসতে হাসতে, মা, তুমি টিভিতে এসে গেছ। মায়া হেসে উঠলেন, নিজের মেয়ের হাত ধরে। হ্যাঁ, কিন্তু আমি এই জন্য আসিনি যে আমি বিখ্যাত, বরং এই জন্য এসেছি যে আমি সত্যি বলতে ভয় পাই না। বাইরে আবার বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টি সতর্কতা ছিল না। এটি সেই ময়লাগুলোকে ধুয়ে ফেলার শুরু ছিল, যা একটি সত্যকে ঢেকে রেখেছিল, যে সবচেয়ে বিষাক্ত পরিবেশেও কিছু মানুষ শালীনতার সাথে বাঁচার এবং খেলা ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট সাহস রাখে। সকাল সকাল সিংকর্পের উঁচু কাচের জানালাগুলো দিয়ে সূর্যের হালকা আলো আসছিল। এখন আগের মতো দম বন্ধ করা আর উদাস অনুভূতি ছিল না। আজ বাতাসে কিছু হালকা ছিল, শ্বাস নেওয়া সহজ ছিল। 12তম তলার বড় মিটিং রুমে যারা কোম্পানির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, তাদের একটি বিশেষ মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হলো। এই মিটিং অভ্যন্তরীণ পরিচালনার ইতিহাসে এক অভূতপূর্ব মোড়ের প্রতীক ছিল। চেয়ারম্যান বিক্রম সিং মেজের শেষ প্রান্তে বসেছিলেন। তার পাশে ছিলেন শ্রী প্রশান্ত ভার্মা, যিনি গত 1 বছর ধরে চুপচাপ সেই পুরনো সিস্টেমের বড় সার্জারির নেতৃত্ব দিয়েছিলেন, যা কোম্পানিটিকে ফাঁপা করে দিয়েছিল। যতক্ষণ না শেষ দরজাটি খোলা হলো, ততক্ষণ নীরবতা ছিল। মায়া ভেতরে এলেন। এখন তিনি বছর কয়েক আগের সেই নীরব পরিচ্ছন্নতাকর্মী ছিলেন না, বরং একজন দৃঢ় আত্মবিশ্বাসী নারী ছিলেন, যার চোখ পুরো ঘরের মনোযোগ কেড়ে নিল। মিস্টার সিং তাকে দেখে ধীরে করে মাথা নাড়লেন। আমরা শুরু করছি। কথা বলার প্রথম ব্যক্তি ছিলেন মিস্টার ভার্মা। তিনি 6 মাসের অভ্যন্তরীণ তদন্তের ফলাফলগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিলেন। আর্থিক অসঙ্গতিগুলোর একটি সিরিজ, ভুয়া চুক্তি, রাহুল শর্মা দ্বারা ফেলে যাওয়া স্বার্থগোষ্ঠীর দ্বারা ক্ষমতার অপব্যবহার, সবকিছু প্রকাশ করা হলো। বেশিরভাগ অপরাধী হয় দোষী সাব্যস্ত হয়েছিলেন বা বিচারের অপেক্ষায় ছিলেন, কিন্তু তিনি এখানেই থামলেন না। লঙ্ঘনগুলো মোকাবিলা করার পাশাপাশি সবচেয়ে জরুরি কাজ হল পুনর্গঠন করা।
কোম্পানি ভয় আর তোষামোদের ওপর সবসময় চলতে পারে না। আমাদের এক নতুন প্রজন্মের ম্যানেজারের প্রয়োজন, যারা সত্যি বলার সাহস করবে, পেশাদার নৈতিকতা বজায় রাখার জন্য লাভকে অস্বীকার করার সাহস করবে। তিনি মায়ার দিকে ঘুরলেন, এবং আমার মনে হয় এই প্রক্রিয়াটি শুরু করার জন্য তার চেয়ে বেশি যোগ্য কেউ নেই। পুরো ঘর চুপ হয়ে গেল। মায়া অবাক ছিলেন, কিন্তু মিস্টার সিংয়ের চোখ উষ্ণতা নিয়ে এগিয়ে বলল, মায়া, আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ নৈতিকতা এবং স্বচ্ছতা পরিদর্শন বিভাগের প্রধানের পদে নিয়োগ করছি। এই পদটি নতুন তৈরি করা হয়েছে, এবং আপনার কাছে কর্মী পর্যবেক্ষণ এবং কর্পোরেট নৈতিকতা সম্পর্কিত সমস্ত বিষয়ে সরাসরি আমাকে তদন্ত এবং পরামর্শ দেবার পূর্ণ অধিকার থাকবে। তালিগুলোর একটি বিক্ষিপ্ত গর্জন শুরু হলো, এবং তারপর ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে গেল। যদিও তখনও বিস্ময় ছিল, কিন্তু কেউ এই কথা অস্বীকার করতে পারছিল না যে এই সেই ছিল যে নিজের স্থায়ী সততা আর নিঃস্বার্থ সাহস দিয়ে কোম্পানিকে অন্ধকার থেকে বাইরে নিয়ে এসেছিল। মায়া দাঁড়ালেন, ধীরে করে মাথা নিচু করলেন। আমার মনে হয় না আমি এর যোগ্য, কিন্তু যদি সত্য এই কোম্পানি ধরে রাখতে চায়, তাহলে আমি শেষ পর্যন্ত আমার অবদান রাখব। নিজের জন্য নয়, বরং সেই সৎ শ্রমিকদের জন্য যারা প্রতিদিন চুপ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হন। সেই দুপুরে নতুন অফিসে, যা বড়ও ছিল না আবার আকর্ষণীয় নয়, মায়া কেবল একটি ছবির ফ্রেম ঝোলালেন। ছবিতে প্রিয়া স্কুলের উর্দি পরেছিল, একটি সেরা ছাত্রের পুরস্কারের সামনে নিজের হাত উপরে তুলেছিল। নিচে একটি কাগজের টুকরো ছিল, যা তিনি হাতে লিখেছিলেন, নৈতিকতা তখনও বজায় রাখুন যখন কেউ দেখছে না। প্রিয়া লেবুর জলের একটি গ্লাস নিয়ে ভেতরে আসলো। মা এখন বস হয়ে গেছে। মায়া হেসে উঠলেন। কেমন বস? কেবল একটি দরজার পাহারা দেওয়া মানুষ। কোন দরজার? মা, সঠিক আর ভুলের মাঝের দরজার। দিনগুলোতেও মায়াকে অসংখ্য বাধার সম্মুখীন হতে হলো। পুরনো কর্মচারীদের একটি দল প্রতিক্রিয়া জানালো, একজন প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মী এখন আমাদের ওপর নজরদারি করবে। তারা একে অপরের কানে ব্যঙ্গাত্মক আর অপমানজনক কথা ফিসফিস করত। কিছু মধ্যস্তরের ম্যানেজার চুপচাপ রিপোর্টিংয়ে বাধা দিল। তারা কাগজপত্র দেরিতে জমা দিত, সম্পূর্ণ ডেটা সরবরাহ করত না, এমনকি তাকে এড়িয়েও যেত। মায়া তড়িঘড়ি প্রতিক্রিয়া জানালেন না। তিনি প্রতিটি বিভাগে গেলেন, কথা বললেন, জিজ্ঞেস করলেন, অধিকারের কথা বললেন না, বরং তার গল্প শোনালেন। তিনি বললেন যে তিনি 10 বছর ধরে চুপ থাকা কেন বেছে নিলেন, এবং তারপর তিনি আর কেন চুপ থাকতে পারলেন না। এই সেই সততাই ছিল যা কিছু মানুষকে বদলে দিল। প্রথম ছিল অজয়, প্রযুক্তি বিভাগের প্রধান, যে তাকে সবচেয়ে বেশি সন্দেহ করত। এক দুপুরে সে তার অফিসে আসলো। আপনার কি পুরনো ক্যামেরা সিস্টেম থেকে ডেটা যাচাই করার জন্য কাউকে প্রয়োজন? আমি কিছু জায়গা জানি যেখানে তারা প্রায়ই রেকর্ডিং লুকিয়ে রাখে। মায়া মাথা নাড়লেন, জিজ্ঞেস না করে যে কেন। তিনি বুঝতে পারলেন যে আসল পরিবর্তন শক্তি থেকে নয়, বরং বিশ্বাস থেকে আসে। কয়েক সপ্তাহ পর মায়া মিস্টার সিংকে একটি সাহসী পরিকল্পনার প্রস্তাব দিলেন। নিচতলা থেকে শোনা অনুষ্ঠান, নেতৃত্ব এবং সবচেয়ে নিচের স্তরের শ্রমিক, নিরাপত্তা গার্ড, পরিচ্ছন্নতা কর্মী, রান্নাঘরের কর্মী, ড্রাইভারদের মধ্যে একটি নিয়মিত মিটিংয়ের একটি রূপ। এটা জানার জন্য যে একটি সংস্থা নৈতিক কিনা, সেই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যার কোনো ক্ষমতা নেই, তিনি বললেন, কারণ তারাই হলেন যাদের সবচেয়ে সহজে এড়িয়ে যাওয়া হয়। মিস্টার সিং ধীরে ধীরে মাথা নাড়লেন। তুমি করো, যা যা প্রয়োজন আমি অনুমোদন করে দেব। অনুষ্ঠানের প্রথম দিনে 60 জনেরও বেশি মানুষ অংশ নিল। মায়া ঘরের মাঝখানে বসলেন। কোনো স্যুট পরা ছিল না, আবার কোনো পদের ট্যাগও ছিল না। তিনি তার গল্প শোনালেন, এবং তারপর একে একে সবাইকে শেয়ার করার জন্য আমন্ত্রণ জানালেন। এক বুড়ো নিরাপত্তা গার্ড দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে একবার এক বিভাগ প্রধান 10 দিন টানা রাতের ডিউটিতে লাগিয়েছিলেন, কারণ আমি তাদের গুদামে ধূমপান না করার কথা মনে করিয়ে দেবার সাহস করেছিলাম। আমি কাউকে বলার সাহস করিনি, কারণ আমার চাকরি থেকে বরখাস্ত হবার ভয় ছিল। একজন রাঁধুনি মাঝখানে বললেন, আপনি জানেন, কিছু লোক মনে করে আমরা বোকা, আমাদের আবর্জনা বলে, কিন্তু আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও আত্মসম্মান আছে। পুরো ঘর আবেগপ্রবণ হয়ে উঠল। সেই শব্দগুলো যা কখনো বলা হয়নি, বন্যার মতো বেরিয়ে আসলো। তখন থেকে মায়া একটি বেনামি প্রতিক্রিয়া সিস্টেম তৈরি করা শুরু করলেন। প্রতিটি ফ্লোরে পরামর্শ বাক্স রাখলেন। তিনি কর্মচারীদের জন্য নিজের ব্যক্তিগত ফোন নম্বর পাবলিক করলেন। একটি আলাদা রিপোর্টিং চ্যানেল তৈরি করলেন, যা সরাসরি চেয়ারম্যানের অফিসে যেত।
শীঘ্রই কোম্পানির মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। 1 বছর পর সিং কর্পের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে মায়াকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। তিনি একটি সাধারণ বেগুনি শাড়িতে মঞ্চে উঠলেন। তার চোখ প্রথম দিনের মতোই সৌম্য ছিল। অনেক আগে আমি কেবল একটি করিডর পরিষ্কার করার মানুষ ছিলাম, কিন্তু সেখানেই আমি সবচেয়ে মূল্যবান জিনিসটি শিখলাম। ভালোত্ব পদ বা বেতনের ওপর নির্ভর করে না, এটি প্রতিটি ছোট মুহূর্তে সঠিক উপায়ে বাঁচার পছন্দ থেকে আসে। তিনি দর্শকদের দিকে ঘুরেন, যেখানে প্রিয়া প্রথম সারিতে বসেছিল। উজ্জ্বল হাসছিল। তার পাশে সমীর ছিল, সেই বাবা আজে ফিরে এসেছিল, এখন কোম্পানির নিরাপত্তা উপদেষ্টা ছিল। আমরা অতীতকে পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা তাকে না পুনরাবৃত্তি করার পছন্দ করতে পারি। আমার আশা এই কোম্পানি, যা একসময় ভয়ের ছায়া ছিল, সৎ মানুষের জন্য একটি আলোকস্তম্ভ হবে। যদিও এটি একটি ছোট আলো হোক, এটি কাউকে পথ দেখানোর জন্য যথেষ্ট। তালিগুলোর গর্জন প্রতিধ্বনিত হল, পদের জন্য নয়, খ্যাতির জন্য নয়, বরং সেই নারীর জন্য, যে তার সব আঘাত আর দৃঢ় সংকল্প নিয়ে সত্যকে ভেতরে আসার জন্য একটি দরজা খুলেছিল, একটি দরজা যা আলোর দিকে নিয়ে যায়, এবং এইবার কেউ তাকে বন্ধ করতে পারে না।